মানবিক করিডোর নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি মিডিয়ায় তিন রকম বক্তব্য দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত 27শে এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয় বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের জের ধরে 29শে এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেন, রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি হবে। এটাই বাংলাদেশের অবস্থান। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান গত 4 মে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালদের মিলনায়তনে এক সেমিনারে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। এখানে প্রথমেই কিন্তু ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। আপনি দেখেন জাতিসংঘের মহাসচিব এসেছেন, 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন। তখন এই সরকার থেকে বলা হলো যে অন্তত পক্ষে এই মহাসচিব আসছে, সারা বিশ্বে রোহিঙ্গা সমস্যাটা আলোচিত হবে। এরপরেই আপনি দেখেন আমেরিকার থেকে 2 অফিসিয়াল এসে ভিজিট করে গেল। তারপরেই এই মানবিক করিডোর বলেন আর যাই বলেন এটা আলোচনা আসলো, এবং আলোচনায় আপনাদের রিপোর্টই আছে এক একজনের এক এক মত। refers to the institution, logistic, administration mechanism through which aid is delivered. এখন এরা কারা? এরা হয় either UNDP, UNHCR, বা World Food Organization, UN Emergency Food Delivery, এই অর্গানাইজেশন গুলি হলো they man the channel. There is no permanent friend, no permanent enemy. Permanent is your own interest. এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে আশা করি এই মাল্টি ডাইমেনশনাল ইস্যুতে আমরা কামিয়াব হব। কখনো কখনো আমরা মানবতার কল্যাণে নিজেদের স্বার্থ বিপন্ন করতে পারি, কিন্তু এতে করে মানবতার কোনো কল্যাণ হবে কি? বলে আমাদের স্বার্থ রক্ষা হবে কিনা আর মানবতার কোনো কল্যাণ হবে কিনা, এই প্রশ্নটা বিবেচনা করতে হবে। সরকার যদি এটা চান বা না চান, বা তার কতটুকু সক্ষমতা আছে এটা করার জন্য, এই করিডোরটা দেওয়ার জন্য। কারণ সরকার, যেটা রতন ভাই বললেন যে সরকার আসলে অন্তর্বর্তী সরকার না কি সরকার, অন্তর্বর্তী সরকার কতটুকু বলতে পারেন এটা আজকের প্রধান অতিথি বলবেন, কতটুকু করতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই, ওনাদের নিজেদের মধ্যেই এই জিনিসটা নিয়ে যে ধোঁয়াশের সম্পর্কটা গড়ে তুললেন, যে প্রায় 1 মাস আগে কূটনৈতিক উপদেষ্টা বললেন যে দেওয়া হয়ে গেছে, তারপরে প্রায় 1 মাস পরে আপনার নিরাপত্তা উপদেষ্টা উনি বললেন যে না, এটা দেওয়া হয় নাই। অনেক ইয়াবা এবং মাদক আসছে মায়ানমার থেকে আমাদের এখানে। সেই পরিস্থিতিতে আমরা এই জিনিসটাই কন্ট্রোল করতে পারি না। সেখানে একটা করিডোর দিয়ে আমরা সেইখানে আমাদের কি সামরিক বাহিনী এতটা স্ট্রং, বা আমরা যদি ইউএন এর থ্রু আমরা এই করিডোরটা ম্যানেজ করি, সেটা কিভাবে ম্যানেজ হবে, এটা তো একটা বিস্তর আলোচনার বিষয়। এটা সিদ্ধান্ত নেয়ার চিন্তা করার আগেও তো একটা অনেক আলোচনার মাধ্যমে, এখানে শুধু রাজনৈতিক দল না, আমি তো মনে করি এই যে আজকে যেমন সবাই অনেক অনেক ধরনের নলেজেবল পার্সনরা এখানে এসে উপস্থিত হয়েছেন, সবার সাথে আলোচনা করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। গত 1 থেকে 1.5 মাস আমরা সরকারের 3 থেকে 4 জনের 3-4 রকমের বয়ান আমরা শুনেছি, 3-4 রকমের বক্তব্য আমরা শুনেছি আমরা। এবং ওই পুরনো কথা আছে, যেখানে দূর থেকে যদি কোনো ধোঁয়া দেখা যায় অনুমান করা যায় যে কিছু একটা জ্বলছে। সরকারের এই 3-4 রকমের কথাতে এটা স্পষ্ট হয়েছে, সরকার কোনো একটা লুকোনোর তারা চেষ্টা করছে, কোনো একটা জিনিস ঢেকে রাখার জন্য, রাজনৈতিক দল জনগণের কাছে তারা আড়াল করার জন্য তাদের একটা ডেসপারেট একটা অ্যাটেম্প্ট বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। ইউনাইটেড নেশনসের এখানে একটা স্বার্থ আছে, পরাশক্তিগুলোর একটা স্বার্থ আছে। আমাদের স্বার্থটা কি? আমাদের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। আমরা যদি এই হিউম্যান সাপোর্ট পাঠানোর উসিলায় রোহিঙ্গাদেরকে সেখানে পাঠাতে পারি, এটা আমাদের একটা বিরাট স্বার্থ। আমি আমার বোন নীলুফার চৌধুরী মনির সাথে দ্বিমত করছি যে আমরা আর একটা রোহিঙ্গাকেও এখানে আমরা গ্রহণ করতে চাই না। চিটাগাং হিলটক্সের প্রশ্ন উঠলে যেন বলা হয় তারা বিচ্ছিন্নতাবাদী, তারা বিচ্ছিন্ন হতে চায়, বোধহয় আর তারা এখানে থাকবে না। কিন্তু
কোন রকম তথ্য উপাত্ত ছাড়া, কোন রকম প্রমাণ ছাড়া এরকম একটা, আমি বলবো খুব শুনতে খারাপ লাগলেও কাল্পনিক একটা শব্দ বা কাল্পনিক একটা মতামত পোষণ করা, সিদ্ধান্ত দেয়া, এটা কিন্তু আপত্তিকর। এখন কোন বৃহৎ রাষ্ট্র, কোন হেজেমনিক স্টেট সরাসরি কোনো ছোট রাষ্ট্রকে কিন্তু দখল করতে আসে না। তারা কিন্তু বিভিন্ন কৌশলে কিন্তু ওই জায়গাতে ঢোকার চেষ্টা করে। বাংলাদেশের যদি ভৌগোলিক অবস্থানটা আপনি লক্ষ্য করেন, তাহলে আমাদের একদিক হচ্ছে ভারত, যিনি সাউথ এশিয়ার ভিতরে বা এশিয়ার ভিতরে একটা হেজেমনিক স্টেট হওয়ার জন্য চেষ্টা করছে, আরেকটু হচ্ছে চায়না, যিনি গ্লোবালি হেজেমনিক স্টেট হওয়ার চেষ্টা করছে। বাট এই মুহূর্তে আমরা যদি দেখি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তো ইতিমধ্যে হেজেমনিক স্টেট হিসেবে রয়েছে। আমরা মানবিকতা দেখিয়েছি এবং এই 9 মাসে 3 লাখের বেশি রোহিঙ্গা নতুন করে এসেছে। আমরা ভেবেছিলাম যে সর্বশেষ ইফতারের সময় বলেছিলেন যে প্রায় 2 লাখের মতো রোহিঙ্গা সেখানে আমরা প্রত্যাবর্তন করতে পারবো, কিন্তু সেখানে দেখলাম যে এখন আর এক নতুন ঝামেলা আমাদের পাকানো হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যে আমি এই সেন্ট মার্টিন সহ একটা রাষ্ট্র আমি দেইনি বলেই আমাকে ক্ষমতা থেকে যেতে হয়েছে। কিন্তু এটা আবার কিনা সত্য প্রমাণ যেন না হয়, এজন্য এই সরকারকেই এই দায়, এর সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনার নিরাপত্তা সবকিছু ঝুঁকির ভিতরে। আমার তো কোনো লাভ নেই। আপনি কার এজেন্সিশিপের জন্য এখানে সরকারে বসে আপনি এগুলো করতে চাচ্ছেন? করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কি? বাংলাদেশ কি পারবে? উনি মনে করছেন পারবে না, আমি নিজেও মনে করি পারবে না। সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এটার মানে হলো দে হ্যাভ সামথিং ইন দেয়ার মাইন্ডস which they are trying to explore. যাওয়া যাবে, গেলে কতখানি, কি কি বিপদ আছে, এই জন্য বাজারে ছাড়ছেন। তারপরে যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছেন। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার। চীনের ইউনান প্রদেশ কাছে আছে, ওই দিক থেকে ভারতের মিজোরাম, মনিরামপুর আছে, তাদেরকে কনভিন্স করতে পারে। তারা একটা বড় রাষ্ট্র, তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে। কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘন বসতিপূর্ণ রাষ্ট্র, এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি, প্রথমে ছিল 10 লাখ, সেখান থেকে হইতে হইতে এখন হয়েছে বোধহয় 16 থেকে 17 লাখ। এমনকি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন সরকারের প্রেস সেক্রেটারি সরকারের মিটিংয়ের পরে একটা বক্তব্য দিয়েছিল যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ রোহিঙ্গা ফেরত যেতে পারবে। তার বিপরীতে দেখলাম আরো বরঞ্চ এই 9 মাস এই সরকারের দায়িত্ব নেওয়ার পরেও বোধহয় লাখখানেক, পত্রপত্রিকা বলছে 1 থেকে 1.5 লাখ নতুন করে ঢুকেছে। এইটাই আপনারা সামাল দিতে পারেন নাই। আমরা এই মানবিক করিডোর দিয়ে সহায়তা পৌঁছাবেন, সেখানে বিশ্বব্যাপী যে করিডোরের যে এক্সপিরিয়েন্স, সেটা সিরিয়া থেকে বসনিয়া বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। চ্যানেল আর করিডোরের মধ্যে ডিফারেন্স ইজ এ টেকনিক্যাল ডিফারেন্স। হ্যাঁ, না, ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমাকে আপনি যত বোঝানোর চেষ্টা করেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, আমি অন্য প্রেক্ষাপটে বলছি। ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান, তাহলে সেটা পরিষ্কার করেন। সেটাও তো পরিষ্কার করছেন, আমরা কেউ জানি না আজকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলেছেন এটা নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি, তাদের সাথে কথা বলছে। ভারতও কিন্তু আরাকান আর্মির সাথে কথা বলছে, কিন্তু তারা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট করেন। কারণ আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়াল একটা গভর্নমেন্টের স্টেটমেন্ট এটা আসতে পারে, তাহলে আপনার যে দুইটা পাশাপ সভরেন কান্ট্রি, সার্বভৌম দেশ, তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। বাংলাদেশের সহযোগিতায় মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষের জন্য মানবিক করিডোর প্রয়োজন, এমন আলোচনা দেশব্যাপী নানা বিতর্কের জন্ম দিয়েছে।
মানবিক করিডোর নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি মিডিয়ায় 3 রকম বক্তব্য দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত 27 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয় বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের জের ধরে 29 এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেন, রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি হবে। এটাই বাংলাদেশের অবস্থান। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান গত 4 মে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালদের মিলনায়তনে এক সেমিনারে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক করিডোর হলো আন্তর্জাতিক আইনে সম্পাদিত চুক্তি মোতাবেক একটি ডিমিলিটারাইজড এরিয়া বা পথ, যা যুদ্ধ কবলিত ও বিপদগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সামগ্রী, খাবার ও পোশাক দ্রুত এবং নির্বিঘ্নে পৌঁছানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়। এছাড়া যুদ্ধে আটকে পড়া নাগরিকদের জন্য মানবিক সুরক্ষা নিশ্চিত ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য করিডোর স্থাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এই কার্যক্রম শুরু হলেও জাতিসংঘে মানবিক করিডোরের প্রস্তাব পাশ হয় 1990 সালে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রেজুলেশন 46/182 এবং 58/114 এই মানবিক নীতিকে অনুমোদন করে। জাতিসংঘ সনদ অনুযায়ী বিবদমান দেশ বা পক্ষগুলোর সম্মতিতে মানবিক সহায়তা দেওয়া উচিত। এটি হবে একটি অসামরিক জোন, যা একটি নির্দিষ্ট এলাকা ও নির্দিষ্ট সময়ের জন্য স্থাপন করা হয়। মানবিক করিডোরের অবস্থান এখনো চূড়ান্ত হয়নি, তবে স্থল ও নৌ উভয় পথে করিডোর হতে পারে। এছাড়া ঘুম ঘুম সীমান্ত দিয়ে দেশটির সঙ্গে বিবদমান সড়ক পথেও এটা হতে পারে। এবার আসি বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বে। বাংলাদেশ এমন একটি রিমল্যান্ড যা ইন্ডিয়ান ওশনকে এশিয়ার মধ্যস্থলে টেনে নিয়ে প্রায় এক কেন্দ্রস্থলে সমুদ্র বন্দর প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে, যার বাণিজ্যিক ও সামরিক উপযোগিতা অনেক। বাংলাদেশ থেকে কুনমিং হয়ে চীনের মূল ভূখণ্ড এবং আফগানিস্তান হয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ মধ্য এশিয়া, এই দুই এলাকায় পৌঁছানোর সংক্ষিপ্ততম স্থলপথ। আগামী শতকে সম্ভাব্য চীন ইউএসএ দ্বন্দ্ব ও ইউরেনিয়াম প্রধান জ্বালানিতে উন্নীত হওয়া সাপেক্ষে এই দুই পথ ও বাংলাদেশের গুরুত্ব বাড়বে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যস্থলে অবস্থিত বাংলাদেশ এই দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী পয়েন্ট বা প্যাসেজ হিসেবে কাজ করে। ইন্ডিয়াকে চারদিক থেকে ঘিরে রাখার জন্য চায়না স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট বা স্ট্রিং অফ পার্ল কৌশল অনুসরণ করে থাকে। ইন্ডিয়ার চারপাশে অবস্থিত উত্তর কোরিয়া, মিয়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই এনসার্কেলমেন্টের এক একটি বিন্দু। বাংলাদেশ কেন্দ্রীয় ও ইন্ডিয়ান ওশন সংলগ্ন বিন্দু হওয়ায় এর গুরুত্ব অসীম। বাংলাদেশ ইন্ডিয়ার 7 সিস্টারের অন্তর্ভুক্ত ত্রিপুরা, আসাম ও মিজোরাম সংলগ্ন এলাকায় অবস্থিত। দক্ষিণ পূর্বে রয়েছে আরাকান ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। নিজস্ব পার্বত্য চট্টগ্রামে রয়েছে শান্তি বাহিনী, ইউপিডিএফ ও কুকি চীন বাহিনী। এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী গ্রুপের কার্যক্রমের বিস্তার রোধ ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। আঞ্চলিক ভূ রাজনৈতিক কৌশল ও মানবিক করিডোর। ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার প্রেক্ষিতে 1880 সালের নেভাল স্ট্র্যাটেজিস্ট এটি মাহান ইন্ডিয়ান ওশন নিয়ে ভবিষ্যৎবাণী করেন যে, whoever will control the Indian Ocean will control Asia। প্রস্তাবিত মানবিক করিডোরটি ইন্ডিয়ান ওশন সংলগ্ন এলাকায় হওয়ায় এই করিডোর স্থাপন ও এর প্রভাব ইন্ডিয়ান ওশনে আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষমতাধর দেশ ইন্ডিয়া, চীন ও ইউএস এর ভূ রাজনৈতিক কৌশলের সাথে সম্পর্কিত। এই রিজিয়নে চাইনিজ জিও স্ট্র্যাটেজির অন্যতম লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়া, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট বা বৃত্তাকারে ঘিরে রাখা। পাশাপাশি ইন্ডিয়ান ওশনে আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মালাক্কা স্টেটকে নিরাপদ রাখাও এর মূল উদ্দেশ্য।
মালাক্কা স্ট্রেট দিয়ে চীনের 80% তেল পরিবাহিত হয় বলে একে চায়নার লাইফ লাইন বলা হয়। মালাক্কা প্রণালীকে নিরাপদ রাখার জন্য চায়না মিয়ানমার ও বাইকপি ও কোকো আইল্যান্ড সমূহে সামরিক বেস স্থাপন করেছে। অন্যদিকে ইন্ডিয়া মনে করে ইন্ডিয়ান ওশন তার নিজস্ব এলাকা। আন্দামান নিকোবর আইল্যান্ড সংলগ্ন এলাকাগুলোতে সামরিক বেস স্থাপনের মাধ্যমে সে এখানে আধিপত্য বিস্তার ও মালাক্কা স্ট্রেটকে নিরাপদ রাখার কৌশল অবলম্বন করে। সেভেন সিস্টার এই অঞ্চলে হয় এর নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষাও ইন্ডিয়ার অন্যতম লক্ষ্য। মিয়ানমারে ভারতের টু ওশন স্ট্র্যাটেজি হচ্ছে মিয়ানমারকে ল্যান্ড ব্রিজ হিসেবে ব্যবহার করে ইন্ডিয়া ও প্যাসিফিক ওশনে একসাথে সংযোগ স্থাপন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ফোকাস হচ্ছে চীনের বিরুদ্ধে ইন্ডিয়া কার্ডের ব্যবহার এবং অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে চীনের আধিপত্য খর্ব করে মালাক্কা স্ট্রেট নিয়ন্ত্রণ করা। চীন দীর্ঘ 50 বছর ধরে মিয়ানমারের সামরিক জান্তার সাথে সম্পর্ক গড়ে তুলেছে, যা ভাঙতে হলে সামরিক সরকার হটিয়ে ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিকল্প হিসেবে আরাকানে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাও মন্দ নয়। ইন্ডিয়ান ওশন মূলত ইউএসএ, রাশিয়া, চায়না ও ইন্ডিয়ার মতো গ্লোবাল ও রিজিওনাল শক্তি সমূহের আধিপত্য ও ক্ষমতা বিস্তারের বলয়। প্রস্তাবিত মানবিক করিডোর প্রতিষ্ঠার পূর্বে তাই জাতীয় নিরাপত্তা কাউন্সিল কর্তৃক চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে কয়েকটি বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন। 1. মানবিক করিডোর কি আমাদের ভূকৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা নাকি ক্ষতি করবে? 2. আমরা কি কোনো দেশ বা জোটের ভূ রাজনৈতিক কৌশল বাস্তবায়নের গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা? 3. আমরা কি কোনো বৃহৎ শক্তি, জোট বা দেশের বিরুদ্ধে যে তাদের শত্রু হচ্ছে কিনা? এই করিডোর দেওয়ার সুবিধা কি? করিডোর প্রদানের মধ্যে দিয়ে এর পৃষ্ঠপোষক দেশ বা সংস্থার সাথে জোর সম্পর্ক স্থাপন করে এই এলাকায় অন্য দুটি বড় শক্তির আধিপত্য মোকাবিলা করা যেতে পারে। রাখাইন রাজ্যের বেসামরিক নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে যদি এই মানবিক করিডোর দেওয়া হয় তবে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি বাড়বে। মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে যদি একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে তবে তা ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে সহায়ক ও গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে যদি একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে তবে তা ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে সহায়ক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই মানবিক করিডোর দেওয়া হলে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে। রাখাইন এলাকায় দ্রুত খাদ্য সরবরাহের মাধ্যমে দুর্ভিক্ষ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে সেখানে বসবাসরত প্রায় 5 লাখ রোহিঙ্গার নতুন ঢল বন্ধ করা সম্ভব হবে। এই করিডোর দেওয়ার কিছু ঝুঁকি আছে। মানবিক করিডোরটি যদি এই এলাকায় কোনো গ্লোবাল পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রদান করা হয় তাহলে অন্য দুই আঞ্চলিক পরাশক্তিও প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে, ফলে বাংলাদেশ গ্লোবাল পাওয়ার সমূহের ক্ষমতার দ্বন্দ্বে পড়ে যাবে। মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তটি কঠিন, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এটি পরিচালনার পাশাপাশি নিরাপত্তা দিতে হয়। এর সঙ্গে সম্পৃক্ত হলে আমাদের স্থল ও আকাশপথে সামরিক ঝুঁকি আসবে। জাতিসংঘের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন অবস্থান স্থাপনের জন্য এই করিডোরটি ব্যবহার করতে পারে, ফলে ভারত ও চীন উভয়ের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে। আরাকান আর্মিকে সহায়তা দিলে মিয়ানমার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে, ফলে অস্থিরতা ও সংঘাত বৃদ্ধি পাবে। ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই করিডোরটি অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হলে তা বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি হবে। উপরন্তু এটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নানান ভূ রাজনৈতিক কূটকৌশলের জন্য ব্যবহৃত হয় তা বাংলাদেশের জন্য হবে একটি বড় নিরাপত্তাজনিত হুমকি। আরাকান আর্মিকে এই মানবিক করিডোরের সুবিধা দেওয়া হলে দুটি আঞ্চলিক শক্তি চীন ও ভারতের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে এখনো যুদ্ধ চলমান। তাছাড়া এই এলাকা জুড়ে রয়েছে অনেক ইনসার্জেন্সি। সবার সম্মতি ছাড়া মানবিক সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি বা অন্য কোনো সশস্ত্র গ্রুপের হাতে যাবে তার নিশ্চয়তা কে দিবে?
সবশেষে করণীয় কি? করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত। এ ধরনের কোন সিদ্ধান্ত এককভাবে সরকারে নেওয়া ঠিক হবে না। বর্তমানে যেহেতু সংসদ নেই, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর, সুতরাং তাদের সঙ্গে আলোচনা করা কতটা যৌক্তিক হবে সে প্রশ্ন থেকে যায়। মানবিক করিডোর পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়টি কোনো বৃহৎ দেশের একক নির্দেশনায় পরিচালনা না করে জাতিসংঘ, রেড ক্রস অথবা আন্তর্জাতিক রিফিউজি কমিশনের মাধ্যমে করা শ্রেয়। রাখাইনে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব আছে। সরকারের উচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, পেশাজীবী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সহ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সঙ্গে খোলামেলা আলোচনা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মানবিক করিডোরের মতো মানবিক কার্যক্রম পরিচালনার উদাহরণ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানবিক কর্মকাণ্ডের অজুহাতের মতো ফলস ফ্ল্যাগ দেখিয়ে কোন দেশ দখলের মতো নিও কলোনিয়ালিজমের ধারা। রাখাইন প্রদেশে দুর্ভিক্ষ রোধে জরুরি খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে মানবিক করিডোর অবশ্যই একটি মহৎ উদ্যোগ, তবে বিষয়টির সাথে আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি জড়িত। কাজেই বিষয়টির স্বচ্ছতা নিশ্চিতকরণে রাজনৈতিক সরকারের সময়ে জাতীয় সংসদে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। থাকবে ততক্ষণ পর্যন্তই এটা চলমান থাকবে। এখন আমাদের যে অবস্থা, আমার কিছু ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলবো। দেখেন, আমাদের দেশে যে মানবিক করিডোরটা দেওয়া হচ্ছে, এখানে প্রথমেই কিন্তু ছলচতুরির আশ্রয় নেওয়া হয়েছে। আপনি দেখেন, জাতিসংঘের মহাসচিব এসেছেন, 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন। তখন এই সরকার থেকে বলা হলো যে অন্তত পক্ষে এই মহাসচিব আসছে, সারা বিশ্বে রোহিঙ্গা সমস্যাটা আলোচিত হবে। এরপরে আপনি দেখেন আমেরিকার থেকে 2 অফিসিয়াল এসে ভিজিট করে গেল। তারপরেই এই মানবিক করিডোর বলেন আর যাই বলেন, এটা আলোচনা আসলো, এবং আলোচনায় আপনাদের রিপোর্টই আছে, এক একজনের এক এক মত। আমার বক্তব্যটা হচ্ছে, আরাকান এখন গৃহযুদ্ধ চলছে, সেখানে আপনি আরাকান আর্মির সাথে আলাপ করছেন, করিডোরটা দিবেন আরাকান এলাকায়। আপনি সেখানে তো সামরিক জান্তা ওখানে সকল রসদ অস্ত্র ঢোকা বন্ধ করে রেখেছে, আপনি সেখানে দিচ্ছেন, এবং মায়ানমার থেকেও আমাদের সরকারকে লিখিত আপত্তি দিয়েছে। তার সত্ত্বেও আপনি করিডোর দিচ্ছেন কিভাবে? করিডোরটা এটা বাস্তবায়নটা হবে কি করে? 1, 2 হচ্ছে, মায়ানমারের ভিতরেই তো জায়গা আছে, কি সিতুয়ান একটা, তারপর বঙ্গোপসাগরের অনেকগুলো উপকূল আছে, এছাড়া এয়ার ড্রপ করে করতে পারে, তারপর ভারতের সাথে আছে, চীনের সাথে আছে। আপনি বাংলাদেশ কেন বেছে নিলেন? 10 লক্ষ রোহিঙ্গা ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আপনি বাংলাদেশের এই রুটটা কেন ব্যবহার করলেন? অবশ্যই এখানে বিদেশি কোনো ইন্টারেস্ট বাস্তবায়নের জন্য এই সরকার এই ব্যবস্থা নিয়েছে। বিদেশি ইন্টারেস্ট কেন বলি? এই সরকারের ভিতরে 17 জন আছে বিদেশি নাগরিক এবং প্রবাসী, অর্থাৎ এই সরকারের নাম দিয়েছি আমি আন্তর্জাতিক সরকার। সুতরাং আন্তর্জাতিক ইন্টারেস্টেই এই কাজটা করা হচ্ছে। আর আমার ব্যক্তিগত হচ্ছে, আমি ইন্ডিপেন্ডেন্টে যখন ছিলাম, আমার কিন্তু ভার্চুয়ালি অ্যাসাইনমেন্টও বলতে পারেন, অ্যাসাইনমেন্ট ট্রান্সফার পোস্টিংও বলতে পারেন। আমি চিটাগাং থেকে শেরপুর পর্যন্ত পুরো পাহাড় আমি হেঁটে ভ্রমণ করি, তখন ইয়াং ছিলাম। আমি 6টা রিপোর্ট করেছি। সেখানে আপনার দেখেন 10 বছর 15 বছর বসে বসে আপনার ধুতি পরে পাদ্রীরা সেখানে সনাতনী ধর্মের লোক সব খ্রিস্টান বানায় ফেলছে। এখন জিয়াউর রহমানের সময়ে যে কয়েকটি লোক সেটেলার রাখছে, তাছাড়া অলমোস্ট 99% খ্রিস্টান হয়ে গেছে। এবং আমেরিকার তখনই আমি শুনেছি, আজ থেকে 12 বছর আগে, যে আমেরিকা এই আরাকান, আমাদের 3টে পার্বত্য অঞ্চল, তিব্বত, তারপরে মিজোরাম, এইসব নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। তা আমরা কি ওই চক্রের ভিতরে ঢুকছি কিনা? এটা তো আমার, যেহেতু আমি নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এই জন্য আমি বলছি এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি পূর্ণ হুমকি স্বরূপ। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের ভূখণ্ড কারোর সাথে ইজারা দেওয়ার কোনো ম্যান্ডেট নাই।
সুতরাং এটা প্রতিহত করতে হবে। নির্বাচিত সরকার আসুক, তারা জনগণের প্রতিনিধি হিসেবে কি করে না করে সেটা পরে দেখা যাবে। ধন্যবাদ। But there is another terminology called channel. এবং চ্যানেলের আমি আপনাদেরকে জাস্ট বলি, এখানে it refers to the institution, logistic, administration mechanism through which aid is delivered. এখন এরা কারা? এরা হয় either UNDP, UNHCR, বা World Food Organization, UN Emergency Food Delivery, এই অর্গানাইজেশন গুলি হলো they man the channel. এখন আসা যাক, আমার কাছে অলরেডি এএফপির একটা রিপোর্ট আছে, আপনারা সবাই জানেন। গত মার্চে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যাকচুয়ালি কি চেয়েছিলেন? উনি চেয়েছিলেন চ্যানেল, নট দ্য করিডোর। বুঝতে পারছেন? এটা আপনাদেরকে আমি জাস্ট ক্লারিফিকেশন, বিকজ এটা আমি গত 2 মাস ধরে ক্লারিফাই করছি সবাইকে। এবং আপনাদের দেখেন এখানে এই আছে, আমার কাছে এএফপির ফটোকপি আছে, এখানে দেখতে পারেন। হি আস্ক ফর চ্যানেল। চ্যানেল এবং করিডোর ইজ ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। এখন ধরেন এই চ্যানেলের মধ্যে আবার পার্ট আছে, যেমন এখন যে গাজাতে যে হচ্ছে, গাজাতে যে এইডটা ডেলিভারি করছে মাল্টিন্যাশনাল, যেটা ওটা হলো চ্যানেলের মাধ্যমে করছে। বাট এই করিডোর যেটা নাকি করছে, ওটা কিন্তু ইউএন কোনো করিডোর করে নেই, ওটা করছে ইসরায়েলি আর্মি এট দেয়ার প্লেজারে, বন্ধ করে দেয়, খুলে দেয়। ওই করিডোরের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে, ওই করিডোরের মাধ্যমে ইউএন বিভিন্ন যে চ্যানেল আছে ওর মাধ্যমে এই এইডগুলি ডেলিভারি হচ্ছে, আজকেও কিন্তু হচ্ছে, ভেরি লিমিটেড, বাট ওগুলি অন্য। সো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন চ্যানেল অ্যান্ড এ করিডোর। এটা একটু আমরা মানে আমার কাছে একটু আমি ভালো আগে একটু বলে দিই আমি, বিকজ এই এটা I also attended number of the such kind of discussion. I found it's a non-issue, but yes, একটা জিনিস আমার কাছে এখানে পজিটিভ লেগেছে ফর সিন্স মার্চ, দ্যাট আমরা I felt very good. এর আগে কিন্তু যখন নাকি আমরা সিকিউরিটি নিয়ে কথা বলতাম, আমরা মিলিটারিরাই কিন্তু শুধু কথা বলতাম, আর কিছু আমাদের প্রফেসর স্যাররা আছেন বা যারা ইন্টারন্যাশনাল, ওনারাই কথা বলতেন। বাট এখন দেখেছি সবাই কথা বলছে। দিস ইজ পজিটিভ ফর দ্য নেশন, and I can assure you this is a very, very good thing. This is what I wanted to clarify. লংগেস্ট আপনার একটা প্রবলেম, এটা আমাদের এই যে ব্রিটিশ থেকে ওরা যখন ইন্ডিপেন্ডেন্স পায়, এই 1948 থেকে কিন্তু এই প্রবলেম চলছে, এবং এটা মাল্টি ডাইমেনশনাল একটা প্রবলেম। ওখানে আপনার শান্তিতে নোবেল পেয়েছেন যিনি, সুকি, ওনার বাবা আমার মতো মেজর জেনারেল ছিলেন, অং সান। এই অং সান মায়ানমারের জন্য, তৎকালীন বার্মার জন্য আমাদের নেতাজি সুভাষ বোসের সাথে একসাথে জাপানিজদের হয়ে যুদ্ধ করেছে ব্রিটিশদের এগেনস্টে। এরপরে জাপানিজদেরকে যখন হটিয়ে আপনার জেনারেল স্লিম 8th আর্মির যখন মায়ানমারকে পুনরুদ্ধার করে, তখন অং সান উনি মেজর জেনারেলের জাপানিজ ইউনিফর্ম পরে ব্রিটিশ জেনারেল স্লিমের কাছে যায়। জেনারেল স্লিম তাকে গ্রহণ করে, বিকজ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, নো পার্মানেন্ট এনিমি, পার্মানেন্ট ইজ ইউর ওন ইন্টারেস্ট। এই জিনিসটা যদি আমরা মনে রাখি, তাইলে আশা করি এই মাল্টি ডাইমেনশনাল ইস্যুতে আমরা কামিয়াব হব। আমরা কেউ কাউকে আন্ডারমাইন করা উচিত না যে আমার চেয়ে আপনার দেশপ্রেম কম, সেনাবাহিনীর দেশপ্রেম বেশি, এরকম কোন, আমরা প্রত্যেকটা বাংলাদেশি বাংলাদেশের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত। আমরা অগাস্ট বিপ্লবে এটা দেখিয়েছি। সুতরাং এই প্রবলেমকে সলভ করার জন্য আমাদেরকে আরো হোলিস্টিক ভাবে অ্যাপ্রোচ করতে হবে। ইতিহাস বলে যে এই যে নাম নিয়ে রাখাইন নামটা, এটার সাথে আপনি যদি মানে রিসার্চে যান, রাক্ষসা মানে নট ইন নেগেটিভ সেন্স, রাক্ষসা মানে শক্তিশালী, ওখান থেকে রাখাইন শব্দটা এসছে। আরাবিয়ানরা যখন বাণিজ্যের কারণে 7ম শতাব্দীতে ওখানে এসছিল, ওখানে একটা শিপ ডুবে যায়, ওখানকার কিছু আরবরা ওখানে গিয়ে আপনার বলে যে রহম গিয়া, আল্লাহর রহমতে এরা আপনার ওখানে বেঁচে যায়, ওখান থেকে রোহিঙ্গা শব্দটা এসছে। আর রাখাইনের সাথে আর রাখাইন, আরবিক কানেকশনটা দেখেন, আর রাখাইন থেকে আরাকান এই শব্দটা এসছে। আচ্ছা, এটা গেল আপনার 7ম শতাব্দীর কথা। এরপরে আপনি
1660 সালে আওরঙ্গজেব তার ভাইকে ধাওয়া করেছে এবং শাহ সুজা এই আরাকানে গিয়ে কিন্তু চেষ্টা করেছিল বাঁচতে, কিন্তু এই রাক্ষসা আরাকান জাতি ওনাকে মেরে ফেলে। নেভারদিলেস ওনার সাথে যারা ছিল তারা ওই সময় থেকে ওখানে কিছু সেটেল হয়েছে, কিছু কেমবে টু আমাদের সিএসটিতে। এরপরে আমাদের সর্বশেষ যিনি সম্রাট বাহাদুর শাহ জাফর, উনি কিন্তু 1857 সিপাহী বিদ্রোহের পর ওনাকে এক্সাইলে পাঠায় ব্রিটিশ গভর্নমেন্ট এবং ওনার কবর কিন্তু রেঙ্গুনে। 1862-তে বাহাদুর শাহ জাফর মৃত্যুবরণ করেন। সুতরাং এই রাখাইনে রোহিঙ্গাদের যে উপস্থিতি, এটা কলোনিয়াল পিরিয়ডের অনেক আগে থেকে। এরা ওইখানকার মানে ভূমিপুত্র, কিন্তু এদেরকে এখন স্টেটলেস অবস্থায় মানে ঘোরাফেরা করতে হচ্ছে। শুধু বাংলাদেশে না, এদের অনেকে পাকিস্তানে আছে, ইন্দোনেশিয়ায় আছে, নেইবারিং থাইল্যান্ডে আছে, লাওসে আছে। লাওসও ওদের আপনার নেইবারিং কান্ট্রি। তো আমি যেটা মনে করব, বর্তমান সরকার যদি এটা নিয়ে করেন, আমার সাজেশন হবে, যেটা অনেক বক্তারা বা আপনারা যারা এখানে আছেন, দেশটা আমাদের সকলের। এবং সূরা নিসা 4 নম্বর সূরার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য তোমার যদি কোনো পার্সোনাল বা তোমার দলের বা তোমার পরিবারের কোনো ক্ষতি হয়, তারপরেও তুমি জাস্টিস এস্টাবলিশ করবে আনবায়াসড অবস্থায়। তো আমি এটাই আশা করি, আমরা সকলে এখন বসেছি এইভাবে কথাবার্তা বলে ইনশাল্লাহ আমাদের এই প্রবলেম আমরা সলভ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রয়োজন অথবা চ্যানেলটাই বা আমাদের কি প্রয়োজন? প্রথমে তো যদি আমি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে সামনে রাখি, এটা আমাদের জন্য কি প্রয়োজন। কখনো কখনো আমরা মানবতার কল্যাণে নিজেদের স্বার্থ বিপন্ন করতে পারি, কিন্তু এতে করে মানবতার কোনো কল্যাণ হবে কি? বলে আমাদের স্বার্থ রক্ষা হবে কিনা আর মানবতার কোনো কল্যাণ হবে কিনা, এই প্রশ্নটা বিবেচনা করতে হবে। আর আমরা ভূগোল যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা রাজনৈতিক ভূগোল থাকে, একটা অর্থনৈতিক ভূগোল থাকে, একটা ভূ রাজনৈতিক ভূগোল থাকে। কিন্তু এই গোলমাল লেগে যাচ্ছে যখন আমরা মানবিক ভূগোলের মধ্যে আসছি। আসলে মানবিক ভূগোলের আড়ালে কি থাকে? অর্থনৈতিক স্বার্থ থাকে, সামরিক পরিকল্পনা থাকে, অথবা কখনো কোনো শত্রুতার গোপন উদ্দেশ্য কি থাকে? বলে এই মানবিক কথাটা আমাদের কাছে কিন্তু খুব ভালো বিষয় বলে মনে হয় না, এই কারণে সন্দেহ উদ্রেক করেছে। যদি মানবিক বিষয়গুলো এত হতো, আমরা 53 বছর ধরে 3,24,147 জন আটকে পড়া পাকিস্তানি এখানে আছে, তাদের ব্যাপারে খুব মানবিক ভূমিকা দুনিয়ার কারো খুব একটা দেখি নাই। গত দীর্ঘদিন ধরে সে 78 সাল থেকেই শুরু হয়েছে আসা, এবং সর্বশেষ যে ঢল নেমেছিল রোহিঙ্গাদের, এই যে 12 লক্ষের উপরে রোহিঙ্গাকে আমরা আমাদের এখানে এই ছোট্ট অর্থনীতির দেশে তাদেরকে মেনটেন করতে হচ্ছে, সেক্ষেত্রেও মানবিক উদ্যোগ বা উদ্দীপনা কারোর মধ্যে আমরা খুব বেশি দেখি নাই। আমরা অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়াটা মহানুভবতা, এটা ব্যক্তিগত ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন রাষ্ট্রের প্রশ্নটা আসে, যখন জনগণের প্রশ্ন আসে, তখন অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়াটা কিন্তু রাষ্ট্রকেও বিপদে ফেলতে পারে। বলে এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা দরকার। আর সবচেয়ে বড় কথা যে আমরা খেয়াল রাখতে হবে, অনেকে আমরা যদি সামরিক ভূরাজনৈতিক বিবেচনাটা নিয়ে আসি, কখনো কখনো এইরকম উচ্চাসা যদি পোষণ করি যে অন্যদের কনফ্লিক্টটাকে আমি কন্ট্রোল করতে পারি, আমাদের বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারি, কিন্তু খেয়াল রাখবেন নিজেদের সেই সক্ষমতা না থাকলে কাউকে কন্ট্রোল করতে গিয়ে নিজে কন্ট্রোলড হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এইটা আমাদের একটু বিবেচনায় আসতে হবে। আর আমাদের দেশে আমরা আজকে গান অনুষ্ঠানটা শুরু করেছিলাম নজরুলের গান দিয়ে, আপনার চেয়ে আপন যে জন। আমরা কিন্তু সবসময় আপনার চেয়ে আপনকে খুঁজতে গিয়ে কখনো কখনো নিজের স্বার্থ যে বিপন্ন করেছি, গত 15 বছরের আমরা অনেক দেখেছি। এখন লালনের আর একটা কথা একটু মনে রাখা দরকার, আমার ঘরের চাবি পরেরও হাতে। আমরা বিদ্যুৎ কেন্দ্র পরের হাতে দিয়ে দেশকে আলোকিত করতে চেয়েছিলাম, এখন আবার চ্যানেল হোক অথবা মানবিক করিডোর হোক, এটা অন্যের হাতে দিয়ে নিজের আবার একটা অমানবিক পরিস্থিতির মধ্যে পড়বো কিনা সে ব্যাপারেও সতর্ক থাকা দরকার। সবচেয়ে বড় বিষয় ম্যান্ডেট কার, এটা কি রাজনৈতিক সরকারের না অন্তর্বর্তীকালীন সরকারের? অন্তর্বর্তী সরকার কি অন্তহীন কাল পর্যন্ত থাকবেন নাকি এটা নির্দিষ্ট মেয়াদে থাকবেন? একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসনে মানে উন্নীত হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তার কি এই ম্যান্ডেটের মধ্যে পড়ে? নাকি যে কাজটা করলে এই দেশটা একটা গণতন্ত্রের ধারায় উন্নীত হবে সেই কাজগুলো আগে করতে হবে?
আমাদের কাছে এটা মনে হয়, আমরা বাসদের পক্ষ থেকেও এরকম মনে করব, কখনো কখনো ডাইভার্সন অফ অ্যাটেনশন, এটাও কি কখনো কখনো এরকম বিষয় হতে পারে যে আমরা এখন করিডোর নিয়ে ভাবছি, আমরা এখন অন্য মানে গোটা দুনিয়ার অনেক বিষয় নিয়ে ভাবছি, কিন্তু নিজের ঘরের বিষয়টা আড়ালে রাখবার জন্য। ফলে সেই দিকগুলো একটু খেয়াল রাখা দরকার। আমরা মনে করি যেটাই হোক জনগণের সম্মতির জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, বিতর্ক হওয়া দরকার, দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়ে গোটা দুনিয়ার স্বার্থ রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব, কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশ যেন কোনোভাবেই কোনো ঝুঁকিতে না পড়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। চিনুটেও আছে যে সরকার আসলে কি চান। সরকার যদি এটা চান বা না চান, বা তার কতটুকু সক্ষমতা আছে এটা করার জন্য, এই করিডোরটা দেওয়ার জন্য। কারণ সরকার, যেটা রতন ভাই বললেন যে সরকার আসলে অন্তর্বর্তী সরকার না কি সরকার, অন্তর্বর্তী সরকার কতটুকু বলতে পারেন এটা আজকের প্রধান অতিথি বলবেন, কতটুকু করতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই, ওনাদের নিজেদের মধ্যেই এই জিনিসটা নিয়ে যে ধোঁয়াশের সম্পর্কটা গড়ে তুললেন, যে প্রায় 1 মাস আগে কূটনৈতিক উপদেষ্টা বললেন যে দেওয়া হয়ে গেছে, তারপরে প্রায় 1 মাস পরে আপনার নিরাপত্তা উপদেষ্টা উনি বললেন যে না, এটা দেওয়া হয় নাই, বা এই ধরনের কোনো পাশের দেশ থেকে, পাশের দেশের কথা বলা হলো এখানে, যেটা আমরা মনে করি যে আমাদের ক্ষুধা লাগে, আমাদের 3 বেলা আমরা না খেলে আমাদের ক্ষুধা লাগে, যে কথাটা আমি বলবো সে একই কথা যদি পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বী, অন্য কোনো ভাষাবলম্বী বলে, এটা তো ক্ষতি কোনো কিছু হতে পারে না। আমি আমার স্বার্থটা দেখতে চাই। আমি বাংলাদেশের গরিবের সুন্দরী কন্যা, আমার দিকে সবার দৃষ্টি, সেই দৃষ্টি থেকে আমি কিভাবে কৌশলে নিজেকে সম্বরণ করব, নিজেকে উদ্ধার করব, এটাই আমার কাজ। আজকে আমি অনেক ধন্যবাদ দিই জনগণ এবং সেনাবাহিনী, যখন এক হয়ে যায় তখন দেশের ঠিক স্বার্থটা বোঝা যায়। যেটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। উনি শুধু এটা বলেই ক্ষান্ত হন নাই, ওনার সময় কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল, যেটা উনি 3টা স্তরে কিন্তু এটা সমাধান করেছিলেন। প্রথম স্তর ছিল মানবিক সহায়তা, দ্বিতীয় স্তর ছিল আন্তর্জাতিক সংযোগ, তৃতীয় স্তর ছিল কূটনৈতিক তৎপরতা। এই 3টার মাধ্যমে কিন্তু উনি এই 6 মাসের মধ্যে 78-এ উনি কিন্তু শরণার্থীদের পুনর্বাসিত করতে পেরেছিলেন মিয়ানমারে। আজকে যখন আমরা কথা বলছি তখন 12 লক্ষ, কেউ বলেন 10 লক্ষ, কেউ বলেন 14 লক্ষ, যেটাই হোক না কেন লক্ষ্যটা কিন্তু অনেক বেশি। যখন বর্তমান সরকার বললেন যে জাতিসংঘের মহাসচিব চলে যাওয়ার পরে উনি বললেন অতি খুশি হয়ে বললেন যে বাংলাদেশ থেকে 1,80,000 শরণার্থী মানে রোহিঙ্গা আমরা পাঠাতে পারবো। পাশাপাশি উনার আবারও কূটনৈতিক উপদেষ্টা কিন্তু বললেন যে এটা অসত্য বক্তব্য। এবং আমরা কি দেখলাম, যদি ওইটুকুতেই সীমাবদ্ধতা থাকতো একটা কথা ছিল, আমরা দেখলাম উল্টা আরো 1 লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলেন। তো এই যে 1 লাখের অধিক প্রবেশ করলো, আমাদের যদি ওই পাশে যদি রোহিঙ্গা যদি আরাকান যদি বাসী 5 লক্ষ থাকে, তাহলে এখান থেকে কিন্তু আরো প্রায় 1.5 লাখ বা 1 লাখ বা 1.25 লাখের মতো কমে গেল। এই মানুষগুলোর জন্য আমরা মনে করি একজন মানুষের কষ্ট, কিন্তু এইটার সঙ্গে আমরা এই জায়গাটা বলতে চাই যে এর আগে তো বিমান পথে বা নৌপথে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। যদি তাই হয় তাহলে কেন আপনার এই স্থল পথের করিডোর দেওয়া হবে, তাও কারোর সাথে আলোচনা না করে এক ধরনের গোপনীয় ভাবে? বাংলাদেশ আজকে 54 বছর স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার বাংলাদেশের গোপনীয়তা আমরা কিন্তু পতিত সরকার স্বৈরাচার শাহীকে তখনও কিন্তু আমরা অনেক গোপন চুক্তির কথা বলেছি। তো এই সরকারের যদি এতই সম্ভব হতো, তারা কিন্তু গোপন চুক্তি আগের সরকার যা যা করেছে প্রকাশ করতে পারতেন। তারা তো এসব করেনি নাই, বরং নিজেরা আবার গোপন চুক্তিতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছেন তারা। এটা জাতির জন্য আজকে আমরা একটা চরম জায়গায় উপস্থিত হয়েছি। আমরা যদি দেখি যে মানবিক করিডোরে ভালো কিছু আছে না যে তা বলবো না। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় 10,000 শিশুকে যখন উদ্ধার করা হয়েছিল, এটা বিশ্বের জন্য ভালো সাইন ছিল। কিন্তু পরবর্তীতে আমরা যখন গাজার অপকৌশলকে দেখলাম, এই মানবিক করিডোরের নামে যখন গণহত্যা দেখলাম, অথবা আমরা যখন বসনিয়ায় দেখলাম মুসলিমদেরকে কিভাবে হত্যা করা হলো, আমরা যখন সুদানে দেখলাম, তো এইসব দেখে আমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি বাংলাদেশে কি হতে পারে।
কারণ ইতিমধ্যে আমরা যখন কথা বলছি এই কুকি চিনের প্রথমে শুনলাম যে 30,000 পোশাক কোন একটা গার্মেন্টস থেকে পাওয়া গেল, তারপরেই আবার পরের দিন দেখলাম আরো 15,000 পাওয়া গেল। এই পোশাকগুলো কাদের জন্য বানানো হচ্ছে, কিসের জন্য বানানো হচ্ছে, এবং এই চট্টগ্রামের ওই জায়গাটার ওই সীমানা দিয়ে আপনার তাদের সামরিক সেনারা আপনার কিভাবে বাংলাদেশে 10 কিলো ভিতরে ঢুকে আপনার জলকেলির জন্য আসতে পারে, এটা কিন্তু আমাদের জন্য, আমাদের এমনিতেই স্বাধীনতা অনেক বেশি খর্ব হয়েছে। আমরা এর আগেও বলেছি বিগত সরকারের সময় যে আকাশপথ এতবার লঙ্ঘিত হলো বাংলাদেশের ওই আপনার সেন্ট মার্টিনের দিকে, ওই জায়গাগুলোর দিকে, সে নিয়ে কিন্তু সেই সরকারও কিছুই বলে নাই। আমাদের সেনাবাহিনীরা ওনারা অনেক কিছু জানে, ওনারা যেহেতু ওইখানে প্রায় অনেকেই ডিউটি করেছেন, বাট আমরা এইটুকু দূর থেকে জানি যে তাদের জীবনটাও কিন্তু ওইখানে নিরাপদ না। কারণ আমাদের সেনাবাহিনীদের যে গৌরবোজ্জ্বল জীবনটা, সেখানে কিন্তু ওই জায়গাটায় গিয়ে কিন্তু অনেকটাই তাদের মধ্যে বাধ্যবাধকতা থাকে, তাদের মধ্যে স্বাধীনতা থাকে না। সেই স্বাধীনতাটা কেন দেওয়া হয় না, বারবার সরকার কেন এই কাজগুলো করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে নাড়া দেয়। এবং আমরা জানতে চাই আজকে যারা আছেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনাদের বাধ্যবাধকতা যদি সাধারণভাবে আমরা যদি জানতে পারি, তাহলে আমরা পরবর্তীতে এই নিয়ে কথা বলতে পারবো। এবং এই যে কখনো মানবতার আশার প্রতীক, কখনো নীতিহীনতার প্রতিফলন ঘটায়, সেটা আমরা মনে করছি। আমরা আরো এই আজকের একটা সেমিনার না, আমরা এরকম সেমিনার বারবার আশা করছি। আমরা কিভাবে সহায়তা করতে পারি তাদের জন্য, এবং কিভাবে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারি। কোথায় আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাবো তা না, সেখানে প্রতিনিয়ত আসছে এই 5 লাখের যখন 6 লাখ চলে আসে, বাকিগুলো আসলে তার চেয়ে বরং এটাই ভালো যে তাদের করিডোর না দিয়ে বাকি এই 3.5 লাখ রোহিঙ্গারে পালা, তাও ভালো। কিন্তু অবশ্যই আমরা করিডোরের পক্ষে যেতে পারি না। আমার এইটুকুই বলার ছিল। ধন্যবাদ। হাত থেকে দেশকে মুক্ত করার জন্য একটা স্ট্রং আইডিয়া নীতি বানানো, সেইখানে যদি আমরা এই ধরনের একটা মানবিক করিডোর সৃষ্টি করি, তার কারণটা কি আমি আসলে বুঝতে চেষ্টা করছি। যে এই মানবিক করিডোর যে আমরা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছি বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন, এই নীতিগত সমর্থনের কারণটা কি? এটা তো শুধু অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, এটার স্টেক হোল্ডার তো শুধু সরকার না, স্টেক হোল্ডার বাংলাদেশের আপামর জনগণ। যখন বাংলাদেশের রোহিঙ্গাদের জায়গা করে দেয়া হয় মানবিক কারণে, তখনও কি বাংলাদেশের সাধারণদের প্রশ্ন করা হয়েছিল? তখনও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষরা এইটাকে ওয়েলকাম করে নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার যেই সব আত্মীয়রা চিটাগং কক্সবাজারে থাকে, তাদের বাসায় অনেক গৃহকর্মী বা অনেকে আছেন যারা অনেক রোহিঙ্গার আছে যাদের এনআইডি কার্ডও হয়েছে। তো এই ধরনের পরিস্থিতি যখন আমরা কন্ট্রোল করতে পারি নাই, এখন অনেক ইয়াবা এবং মাদক আসছে মায়ানমার থেকে আমাদের এখানে, সেই পরিস্থিতিতে আমরা এই জিনিসটাই কন্ট্রোল করতে পারি নাই। সেখানে একটা করিডোর দিয়ে আমরা সেইখানে আমাদের কি সামরিক বাহিনী এতটা স্ট্রং, বা আমরা যদি ইউএন এর থ্রু আমরা এই করিডোরটা ম্যানেজ করি, সেটা কিভাবে ম্যানেজ হবে, এটা তো একটা বিস্তর আলোচনার বিষয়। এটা সিদ্ধান্ত নেয়ার চিন্তা করার আগেও তো একটা অনেক আলোচনার মাধ্যমে, এখানে শুধু রাজনৈতিক দল না, আমি তো মনে করি এই যে আজকে যেমন সবাই অনেক ধরনের নলেজেবল পার্সনরা এখানে এসে উপস্থিত হয়েছেন, সবার সাথে আলোচনা করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে বাংলাদেশে কোনো পরাশক্তি কোনোভাবেই আর আমাদেরকে কোনো হুমকির মধ্যে ফেলতে না পারে। তারপর আমার একটা বেসিক কোশ্চেন, এই যে আমি যেহেতু লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের, আমি জানতে চাচ্ছি যে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর, এটার জন্য তো একটা দ্বিপাক্ষিক চুক্তির বিষয় আছে। এই চুক্তিটা কার সাথে হবে? এটা তো জান্তা সরকার, যদি আমি আরাকান আর্মিদের জন্য আমি যদি এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি তাদের সাথে চুক্তি হয়, তারা কি অথরাইজড? তাহলে তো জান্তা সরকারের সাথে কি আমরা আলোচনা করেছি এই বিষয়ে? তো এই জিনিসগুলো আমি মনে করি অনেক বেশি বিচার বিশ্লেষণ করার ব্যাপার আছে। আমরা আমাদের দলগতভাবে যখন বিষয়টা জানতে পারি, তখন স্পষ্টভাবে জানিয়েছি যে অন্তত পক্ষে, যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা আমরা সমীচীন মনে করি না। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। একটা অসাধারণ
গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের এই আলোচনার জন্য। একটা মনে হয় আমরা সবাই একমত হব, আগে একমতের জায়গাটা বলি। এই ইস্যুটা নিয়ে গত 1 থেকে 1.5 মাস আমরা সরকারের 3 থেকে 4 জনের 3-4 রকমের বয়ান আমরা শুনেছি, 3-4 রকমের বক্তব্য আমরা শুনেছি আমরা। এবং ওই পুরনো কথা আছে, যেখানে দূর থেকে যদি কোনো ধোঁয়া দেখা যায় অনুমান করা যায় যে কিছু একটা জ্বলছে। সরকারের এই 3-4 রকমের কথাতে এটা স্পষ্ট হয়েছে সরকার কোনো একটা লুকোনোর তারা চেষ্টা করছে, কোনো একটা জিনিস ঢেকে রাখার জন্য, রাজনৈতিক দল জনগণের কাছে তারা আড়াল করার জন্য তাদের একটা ডেসপারেট একটা অ্যাটেম্প্ট বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদেরকে। আমি অনেক পরে এসেছি, আমি যিনি আলোচনা উত্থাপন করেছেন আমি তার বক্তব্যের শেষ দিকটা শোনার সুযোগ হয়েছে। প্রথম যে বক্তব্যটা, সেই বক্তব্যটা হচ্ছে যেটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দল, জনগণের সকল অংশ, এমনকি আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তারাও জনগণ বা রাজনৈতিক দলের কণ্ঠস্বরকে তারাও খানিকটা প্রতিনিধিত্ব করেছেন একথা বলে, এই মানবিক করিডোরের সাথে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। সুতরাং এসব ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে এটা নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ ব্যাপারে সম্ভবত এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের কারো কোনো দ্বিমত নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে এটা কি কোনো রাজনৈতিক দল সরকারকে দাবি করেছে, জনগণের কোনো একটা অংশ তারা কি দাবি করেছেন এ ধরনের একটা মানবিক করিডোর অথবা চ্যানেল বা কোনো একটা প্যাসেজ দেবার জন্য? আমরা এই শতাব্দীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব পালন করে এসেছি 2017 সাল থেকে। 14-15 লক্ষ রোহিঙ্গাদেরকে একটা মানবিক কারণে আশ্রয় দেবার ভেতর দিয়ে। এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম হাই রিপ্রেজেন্টেটিভ বলে যাকে নিয়োগ দেওয়া হয়েছে রোহিঙ্গা ইস্যুতে, তিনি একটা ছক্কা মারলেন। ছক্কাটা কি? যে দেখা যাবে যে আগামী কয়েক মাসের মধ্যে 1,80,000 রোহিঙ্গা আরাকানে তাদের একটা প্রত্যাবাসন হবে। সবাই তো বললো যে এত বছর কিছু হলো না, তিনি এসে ধামাধাম করে হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি নিশ্চয় হাই কোনো একটা উদ্যোগ তিনি দেখাচ্ছেন। 2-3 দিন পার হলো, তারপরে আমরা গণমাধ্যম আপনারা প্রকাশ করলেন গত 10 থেকে 1 বছরের মাথায় 1,30,000 থেকে 35 লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে তারা আবার অনুপ্রবেশ করেছে। আমরা এই মানবিক ভূমিকাটা দায়িত্ব পালন করতে যে দক্ষিণাঞ্চল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ বহুমাত্রা একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ ঢুকেছে। এবং এই ভদ্রলোকের, ওনার তো ডিমোশন হবার ব্যাপার ছিল, হাই রিপ্রেজেন্টেটিভকে উল্টো তাকে প্রমোশন দিয়ে 53-54 বছরে যেটা হয়নি, এখানে সামরিক বাহিনীর প্রাক্তন অফিসাররা, গুরুত্বপূর্ণ অফিসাররা এখানে আছেন, এখানে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে তাকে ডাবল অথবা ট্রিপল তাকে প্রমোশন দেওয়া হলো। তিনি এসে আবার নতুন বিতর্ক তিনি উত্থাপন করলেন যে না, করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতে কোনো আলোচনা হবে না। তিনি ভবিষ্যতে আলোচনা হবে না এই দরজাও তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তারপরে বলে প্যাসেজ নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে। এটার জন্য কথাটা অত্যন্ত স্পষ্ট যে তিনি যেই সব জায়গা থেকে, প্রথমত এটা অন্তর্বর্তী সরকারের, তাদের আমরা পরিষ্কার বলে তাদের এজেন্ডার বাইরে, তারা যেই উচ্চ আদালতের যে রেফারেন্সে সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা দৈনন্দিন কাজগুলো করবেন। আমাদের নির্বাহী যে কাজগুলো আছে সেই কাজগুলোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার ভূমিকা পালন করবেন, যে ভিত্তিতে রাজনৈতিক দল, জনপরিসরের সবাই তাদেরকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। এবং তারা মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, যেটা ইতিমধ্যে লাভজনক পর্যায়ে, দক্ষতার কথা বলে বিদেশি কোম্পানিকে তারা লিজ দেবেন, কথা নাই বার্তা নাই, কোনো প্রতিযোগিতা ছাড়াই স্টার লিংকে, কোনো প্রতিযোগিতা ছাড়া, দরপত্র আহ্বান ছাড়া স্টার লিংকে যেভাবে বাংলাদেশে কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, আরো কোন কোন এজেন্ডা তাদের জামার পকেটে আছে আমরা জানি না, কিন্তু এগুলো যদি আপনি এক জায়গায় করেন তাহলে দেখা যাবে এগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, আমার এনসিপির বোনও একটু আগে যে কথাটা বললেন, সমাজের কারোর সাথে
কোনো আলোচনা, মত বিনিময়, কোনো যোগাযোগ, কোনো পরামর্শ করবার কোনো প্রয়োজন বোধ করেনি। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যথেষ্ট করেছেন। ইতিমধ্যে মেহেরবানি করে যতখানি এগিয়েছেন এই তৎপরতাটা বন্ধ করুন। কথাটা আপনারা জানেন যে অনেক বছর ধরে আমাদের কক্সবাজার এই অঞ্চলকে কেন্দ্র করে চীন বিরোধী একটা ব্লক তৈরি করবার জন্য ইন্দো প্যাসিফিক রিজনে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত করা যায় কিনা আপনারা জানেন। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারতও যার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত আছেন, চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে তার সাথে যুক্ত করবার জন্য। এই মানবিক করিডোর বলি, প্যাসেজ বলি, এগুলোর আবরণে তারা কয়েক দশক ধরে তারা যে চেষ্টা করছেন, তারা বাস্তবে তার জন্য আমরা একটা সুড়ঙ্গ তৈরি করছি কিনা, একটা রাস্তা তৈরি করে দিচ্ছি কিনা, যেটা এখানে আলোচনা হলো। আর মায়ানমারকে ভাগ করে এখানে আরাকানে একটা স্বাধীন রাষ্ট্র করে, এবং যেটা বলা হচ্ছে মার্কিন একটা বহু বছরের এজেন্ডার অংশ, এবং মার্কিন রাষ্ট্রপতিকে যেভাবে বার্মা অ্যাক্ট করে তিনি মায়ানমার নিয়ে যা খুশি করতে পারবেন, এরকম একটা প্রায় জবাবদিহিহীন অ্যাক্ট করে মার্কিন রাষ্ট্রপতিকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, তার সাথে এই বিষয়গুলোকে সম্পর্কিত করে দেখাটা অত্যন্ত জরুরি। যেটা বলে আমি কথাটা শেষ করব। আপনি ধন্যবাদ, নিশ্চয় আমিও আপনাকে দেব। আচ্ছা, হ্যাঁ আমি দেব। আমরা যেটা বলতে চাই, এগুলো আমাদের জন্য সংবেদনশীল প্রশ্ন, এগুলোর সাথে আমাদের বর্তমান ভবিষ্যৎ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত। এ ধরনের কোনো উদ্যোগ নেবার আগে মায়ানমার সরকার, আরাকানের বাহিনী, 3-4 রকমের বাহিনী, এর সঙ্গে যে যুক্ত দলগুলো আছে, সুতরাং পৃথিবীর অধিকাংশ, যেটা বলে শেষ করব, অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবসিত হয়েছে। দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে আসে। আমরা খাল কেটে নিশ্চয় কুমির আমরা আনবো না, এটা সতর্ক থাকা দরকার। আমরা আলাপ আলোচনা করব ভবিষ্যতে কি করতে পারি। ভবিষ্যৎ নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট জনগণের সঙ্গে পরামর্শ করে সবাইকে আমরা স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নিয়ে প্রয়োজন বোধে ভবিষ্যতে এসব ব্যাপারে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করব। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। তুলে ধরেছেন যেখানে থ্রেট কি, অসুবিধাটা কি এবং বিষয়টার জটিলতা কি। একটা প্রশ্ন আসছে যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন করিডোর, প্রেস সেক্রেটারি বলেছেন একটা হিউম্যান চ্যানেল, এবং এরপরে আপনার নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে এই ধরনের কিছু হয় নাই। আমি আজকের এই সভা থেকে জানতে চাই যে প্রফেসর ইউনূস যদি এটা একটু ক্লিয়ার করেন অ্যাকচুয়ালি আসলে কি, এটা জানলে আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা যে করিডোর বলছি, যে করিডোর তো একটা আছে হিউম্যান করিডোর, নাইলে এতগুলো রোহিঙ্গা আসলো কোন দিক দিয়ে? কারণ এটা তো হিউম্যান ট্রাফিকিংই হয়েছে, একটা মানবিক কারণেই তো তারা আমাদের দেশে ঢুকেছে। কোন রাস্তা দিয়ে ঢুকলো, এবং এই মানবিক দরজাটা তো কোনো না কোনো জায়গায় আছে। এই মানবিক জায়গা দিয়ে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ইয়াবা, এটাও এক ধরনের মানবিক সাহায্য আমাদের প্রতি। সুতরাং এই জাতীয় অসুবিধা সেখানে আছে। এখানে আমাদেরকে একটা সমাধানের জায়গা সেটা হচ্ছে, এটা এত সহজ বিষয় না। আমার পাশে কামরুজ্জামান ভাই আছেন, উনি যদি আসলে একটা সত্য ক্রু করতে পারতেন ভালো হতো, কিন্তু মিথ্যা ক্রুর কারণে চাকরি হারাইছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সময়ে তো উনি কিন্তু চমৎকার করে বলেছেন যে এইটা একটা ঐতিহাসিক সমস্যা। সুতরাং এই ঐতিহাসিক সমস্যা আপনি এড়িয়ে থাকলে হবে না। এখানে আমাদেরকে, আমরা চাই বা না চাই, আমরা এখানে অংশীদার হয়ে গেছি। সুতরাং আমাদেরকে এখানে একটা ভূমিকা রাখতে হবে। কথা হচ্ছে যে ইউনাইটেড নেশনস এর এখানে একটা স্বার্থ আছে, পরাশক্তিগুলোর একটা স্বার্থ আছে। আমাদের স্বার্থটা কি? আমাদের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। আমরা যদি এই হিউম্যান সাপোর্ট পাঠানোর উসিলায় রোহিঙ্গাদেরকে সেখানে পাঠাতে পারি, এটা আমাদের একটা বিরাট স্বার্থ। আমি আমার বোন নীলুফা চৌধুরী মনির সাথে দ্বিমত করছি যে আমরা আর একটা রোহিঙ্গাকেও এখানে আমরা গ্রহণ করতে চাই না। কারণ এই দুইটা, আপনি জানেন যে আমরা কামিনী রায়ের একটা লেখা আমরা সবসময় পড়তাম, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কবিতার, এই ছড়ার বা এই বাণীর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা উদার, আমাদের কাছে অনেক বিপদ আপদে মানুষ আমাদেরকে সাহায্য করে, আমরাও করি। কিন্তু আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, খুব খারাপ কথাটা, এখানে নোয়াখালীরা যারা আছেন তারা ভালোটা বুঝবেন। তো বলে যে নিজে হয় না জাগা, কুত্তা আনে বাগা। এটা আপনারা যারা নোয়াখালীর তারা বুঝবেন, খসরু ভাই নিশ্চয়ই বুঝবেন না। এটা আপনি বুঝছেন, উনি যেহেতু সন্দীপের লোক, উনি বুঝছে।
নিজে হান্নারের এটা কুত্তা নিয়ে রাখের ঘরের ভিতরে, বুঝছেন না? মানে নিজে খাইতে পারে না, জায়গা পায় না, আর একটা কুকুর বর্গা নিয়ে আসছে নিজের ঘরে। তো আমাদের অবস্থাটা এই দুইটার মাঝামাঝি করেই আমাদেরকে একটা সমাধানে পৌঁছাইতে হবে। তো আমি জকরুল হাসান যে কথাটা বলেছেন সেটাকে আমি রেফার করি, এবং আমি দাবি করছি প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি। এটা কি হিউম্যান চ্যানেল? করিডোর তো অসম্ভব, যেটা হুমায়রা বলেছে যে করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এখানে আরাকান আর্মিকে ইনভলভ করতে হবে, বাংলাদেশকে ইনভলভ হতে হবে, এটা একটা চুক্তি হতে হবে। সুতরাং এখানে আমরা অযথা বিতর্ক বা মানে শঙ্কা তৈরি না করে সঠিক জিনিসটা জানতে চাই, এবং আমিও একমত যে সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে এই ব্যাপারে সমাধান করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আয়োজকদের ধন্যবাদ। বর্তমান বিশ্বের ভূরাজনীতির জটিল এই প্রেক্ষাপটে আজকের এই আয়োজন নিঃসন্দেহে একটি সমস্ত উদ্যোগ, এবং এটা একটি অত্যন্ত এই মুহূর্তে আমাদের প্রয়োজনীয় একটা বিষয়। তো এখানে এই বিষয়ে অনেকেই আপনারা আলোচনা করছেন, আমি জাস্ট শুনছি। কিন্তু এখানে যে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে এটা আমি পড়েছি, এবং আলোচনার বিষয়গুলো আমি যথেষ্ট বোঝার চেষ্টা করেছি। তো এখন এখানে একটা বিষয় আমার যেটা করিডোরের বাইরে আলাপটা যদিও, কিন্তু এখানে এই ইয়েতে প্রবন্ধের মধ্যে এটা নিয়ে আসা হয়েছে বিষয়টা। এটা আমার কাছে খুবই একটু চিন্তার বিষয়। যেই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল, এবং যে অঞ্চলকে নিয়ে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে নানা রকম গল্প, নানা রকম কথাবার্তা উঠে আছে, এখনো পর্যন্ত বিভিন্ন পরিসরে এসব আলোচনা আমরা শুনছি। তো আজকেও এই আলোচনায় মূল প্রবন্ধে যে বিষয়টা এটা তুলে আনা হয়েছে, এখানে আমাদের ইউপিডিএফ এর নামটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এই ইউপিডিএফ এর ব্যাপারে বলা হয়েছে বিচ্ছিন্নতাবাদী শব্দ এখানে ঢুকানো হয়েছে। তো আমি সবিনয়ে বলতে চাই, যারা এখানে এই প্রবন্ধ উপস্থাপন করেছেন, প্রবন্ধ লিপিবদ্ধ করেছেন, অনেক গবেষণার মাধ্যমে যেই বিষয়গুলো উত্থাপন করেছেন, তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে বা ইউপিডিএফ কে নিয়ে যে বক্তব্য এখানে উপস্থাপন করা হয়েছে, আমি সবিনয়ে তার দ্বিমত পোষণ করছি। বিচ্ছিন্নতাবাদী শব্দটা আমার কাছে আপত্তিকর, কারণ আজ পর্যন্ত ইউপিডিএফ বিচ্ছিন্নতাবাদী শব্দ বা বিচ্ছিন্ন হওয়ার কোনো শব্দ, কোনো এজেন্ডা, কোনো দাবি উত্থাপন করেনি। বরং আমরা এই দেশের মধ্যে থেকে একটা সম্পৃক্ত হতে বারবার চেয়েছি। বর্তমান সময়েও যে নতুন সংবিধান রচনার একটা পুনর্লিখনের বা সংস্কারের যে প্রক্রিয়া চলছে, এখানে আমাদের দাবি সুনির্দিষ্টভাবে আমরা উত্থাপন করেছি। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে বলেছি যে বিদ্যমান শাসন কাঠামোর মধ্যে থেকে একটা সঠিক সমাধান খুঁজে বের করার দাবি আমরা জানিয়েছি। সুতরাং এই যে তকমাগুলো দেওয়া হয়, যে অপবাদ দেওয়া হয়, আমাদের চিটাগাং হিলটেক্সের প্রশ্ন উঠলে যেন বলা হয় তারা বিচ্ছিন্নতাবাদী, তারা বিচ্ছিন্ন হতে চায়, বোরেয়ার তারা এখানে থাকবে না। কিন্তু কোন রকম তথ্য উপাত্ত ছাড়া, কোন রকম প্রমাণ ছাড়া এরকম একটা, আমি বলবো খুব শুনতে খারাপ লাগলেও কাল্পনিক একটা শব্দ বা কাল্পনিক একটা মতামত পোষণ করা, সিদ্ধান্ত দেয়া, এটা কিন্তু আপত্তিকর, এবং আমি এটা প্রত্যাখ্যান করছি। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, যেখানে এখানে অনেক বিজ্ঞ আলোচকবৃন্দ উপস্থিত আছেন। তো এটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আয়োজকদের আরেকবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যিনি এই পেপারটি উপস্থাপন করেছেন,
আমি বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাই যে চমৎকার একটি বিষয় উনি চমৎকার একটি বিষয় উনি উত্থাপন করেছেন। আমি এখানে মূল পয়েন্টে যাই। দেখুন, আপনারা জানেন যে 1990 সালে মিখাইল গর্বাচেভ যখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, তখন দুটি ইস্যু নিয়ে আসছিলেন। একটা হচ্ছে গ্লাসনোস্ট এবং পেরেস্ট্রোইকা, রাশিয়ান ভাষায় এটি ইংরেজি করলে একটা রিকনস্ট্রাকশন, আর একটা হচ্ছে রিফরমেশন। আলটিমেটলি সোভিয়েত ইউনিয়ন এর পরে কিন্তু ভেঙে চুরমার হয়েছে, এখন রাশিয়া রয়েছে। আমি এখানে যে কথাটি নিয়ে আসলাম এই কারণেই যে জগলুল সাহেব তার লেখায় নিও কলোনিজমের কথা বলেছেন। আমি ওনার সাথে একমত। এখন কোনো বৃহৎ রাষ্ট্র, কোনো হেজেমনিক স্টেট সরাসরি কোনো ছোট রাষ্ট্রকে কিন্তু দখল করতে আসে না, তারা কিন্তু বিভিন্ন কৌশলে কিন্তু ওই জায়গাতে ঢোকার চেষ্টা করে। বাংলাদেশের যদি ভৌগোলিক অবস্থানটা আপনি লক্ষ্য করেন, তাহলে আমাদের একদিক হচ্ছে ভারত, যিনি সাউথ এশিয়ার ভেতরে বা এশিয়ার ভেতরে একটা হেজেমনিক স্টেট হওয়ার জন্য চেষ্টা করছে, আর একটু হচ্ছে চায়না, যিনি গ্লোবালি হেজেমনিক স্টেট হওয়ার চেষ্টা করছে। বাট এই মুহূর্তে আমরা যদি দেখি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তো ইতিমধ্যে হেজেমনিক স্টেট হিসেবে রয়েছে। সুতরাং বাংলাদেশের আজকের যে ইস্যুটা যেটি নিয়ে আসা হয়েছে, মানবিক করিডোর, শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এনারা কি জনগণকে, এরা তো মনোনীত একটি সরকার, এরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তারা যান নাই। রাজনৈতিক যারা ভ্যানগার্ড রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে একটা সমর্থন রয়েছে। তারা কি এই ইস্যুটা কি আজকে বড় করে নিয়ে আসতে পারে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তাদের সামনে ইতিমধ্যে তিনটে জিনিস রয়েছে। একটা হচ্ছে সংস্কার, বিচার, নির্বাচন। এই জায়গা যদি আপনি কনসেন্ট্রেট না করে, আপনি যদি মানবিক করিডোর দিকে বেশি কনসেন্ট্রেট করেন, যেটি নিয়ে অলরেডি তিন ধরনের বক্তব্য দিয়েছেন, আমি মনে করি যে জনগণের যারা রিপ্রেজেন্ট করে, জনগণকে যারা রিপ্রেজেন্ট করে, তাদের মাধ্যমে এটি বিশদ আলোচনা হওয়া প্রয়োজন। কারণ বাংলাদেশকে বলা হয় যে আমরা ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আসলে সকলের সাথে, আমি এই বক্তব্যের সাথে ব্যক্তিগতভাবে একমত নই। সকলের সাথে একই সাথে কিন্তু বন্ধুত্ব একই রকমের হয় না। রুবাইত, আমি এটাতে শেষ করছি, সকলের সাথে একইভাবে বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তৈরি হয় না। আমি মনে করি ডিপ্লোমেসিতে একটি কথা আছে, সেটি হচ্ছে স্মার্ট পাওয়ার, হার্ড পাওয়ার, সফট পাওয়ার। বাংলাদেশের কি হার্ড পাওয়ার প্রয়োগ করার ক্ষমতা আছে? নাই। আপনি যদি সফট পাওয়ার প্রয়োগ করেন, তাহলে আপনি প্রতিনিয়ত দুর্বল ভাবে উপস্থাপিত হবেন। সেই জায়গাতে বাংলাদেশকে করতে হবে হার্ড এবং সফটের মাঝামাঝি স্মার্ট পাওয়ার, সেটি প্রয়োগ করতে হবে। এবং সেই প্রয়োগের সুযোগটি আমার মনে হয় পরবর্তীতে নির্বাচিত সরকারকে উপরে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। হচ্ছে আমাদের প্রথম একটা ধাপ হওয়া উচিত, এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি তার তিন বক্তব্য দিয়েছেন। সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে এটা হয় আলোচনা হওয়া উচিত, এবং তাদের বিস্তারিত যারা এই নিরাপত্তা বিশ্লেষক আছেন, রাজনৈতিক দল রয়েছেন, তাদের সাথে আলোচনা করে এটার একটা পদ্ধতি তৈরি করা উচিত। আর একটা বিষয় হচ্ছে এই কাজগুলো করার জন্য একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, যেটা বর্তমানে বিদ্যমান নেই। আর নির্বাচনও খুব সামনে, বিএনপি সহ আমরা চাচ্ছি যে ডিসেম্বরে নির্বাচন। এরপরে আমার মনে হয় এটার উদ্যোগ নিতে পারে। বাংলাদেশকে সবসময় কেন মানবিক দৃষ্টিভঙ্গিতে সকল ভূমিকা নিতে হবে? আমরা দেখেছি যখন রোহিঙ্গার প্রশ্ন এসেছে, আমরা মানবিকতা দেখিয়েছি, এবং এই 9 মাসে 3 লাখের বেশি রোহিঙ্গা নতুন করে এসেছে। আমরা ভেবেছিলাম যে সর্বশেষ ইফতারির সময় বলেছিলেন যে প্রায় 2 লাখের মতো রোহিঙ্গা সেখানে আমরা প্রত্যাবর্তন করতে পারবো, কিন্তু সেখানে দেখলাম যে এখন আর এক নতুন ঝামেলা আমাদের পাকানো হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যে আমি এই সেন্ট মার্টিন সহ একটা রাষ্ট্র আমি দেইনি বলেই আমাকে ক্ষমতা থেকে যেতে হয়েছে। কিন্তু এটা আবার কিনা সত্য প্রমাণ যেন না হয়, এজন্য এই সরকারকেই এই দায়, এর সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করতে হবে। পরিশেষে বলতে চাই যে আমাদের মিয়ানমারে এখন 2টা গ্রুপ, একটা হচ্ছে মিয়ানমার আর্মি, মিয়ানমার সেনাবাহিনী, আরাকান আর্মি। আমরা যদি এই পথে আগাই, তাহলে আমরা কিন্তু 2টা পক্ষেরই কিন্তু একবারে কি বলে ওটাকে টার্গেটে পরিণত হব। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিদিনই পুশিং করা হচ্ছে, এবং বাংলাদেশি নাগরিক হত্যা করা হচ্ছে, এবং জমি দখল সহ বিভিন্ন ভাবে আমরা কিন্তু আগ্রাসনের শিকার। বাংলাদেশ আজকে সার্বভৌমত্ব কিন্তু খুবই কণ্ঠকাকীর্ণ পথে চলছে। এই সরকারকে ভেবেচিন্তে সামনে আগানোর জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ।
অনেক ধন্যবাদ। বাংলাদেশ সংবিধানের 145A আপনি আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এটা যদি করতে যান ইউ হ্যাভ টু মেক অ্যান এগ্রিমেন্ট উইথ মিয়ানমার, বাংলাদেশ, জাতিসংঘ, কয়েকটা দেশ এবং স্টেক হোল্ডারদের সাথে আপনার একটা ইন্টারন্যাশনাল ট্রিটি করতে হবে। সেটার বিষয়ে বাংলাদেশ সংবিধানে 140 অনুচ্ছেদে কি বলেছে? অল ট্রিটিস উইথ ফরেন কান্ট্রিজ শ্যাল বি সাবমিটেড টু দি প্রেসিডেন্ট who shall cause them to be laid before Parliament, provided that any such treaty connected with national security shall be laid in a secret session of Parliament. তাহলে পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান কাজ হচ্ছে অবিলম্বে একটা নির্বাচন করা। ওই নির্বাচন ছাড়া আপনি পার্লামেন্ট ছাড়া তো এটা করতে পারবেন না। মানে আমরা যেটা 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 আপনার হিউম্যান করিডোর আমরা যেটা দেখছি, আপনি প্লাস মাইনাস দুটো ইয়ে করেন। আপনি কিছু সুবিধার কথা বলা হয়েছে, ঝুঁকির কথা বলা হয়েছে, আমি তো দেখছি ঝুঁকি ঝুঁকি ঝুঁকি। আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনার নিরাপত্তা সবকিছু ঝুঁকির ভিতরে। আমার তো কোনো লাভ নেই। আপনি কার এজেন্সিশিপের জন্য এখানে সরকারে বসে আপনি এগুলো করতে চাচ্ছেন? সুতরাং সুতরাং আমাদের কিন্তু মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমি এখানে এসেছি আমি কোনো দল কিংবা মত কিংবা গোষ্ঠীর জন্য না। So far it is related to the sovereignty of Bangladesh. আমরা বলবো নো, তোমরা যেই হও সেটা নির্বাচিত সরকারও এটা পারে না। সবাইকে ধন্যবাদ। এটাতে আসার আমার দরকার নেই। দেখেন, দেশ কি এটা কোনো এজেন্ডা করেছে? একভাবে বলতে পারেন করেছে, আবার বলতে পারেন করেনি, কারণ তারা ডিনাই করেছে। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, হি ইজ আ সুইট টকার, খুব সুন্দর কথা বলেন, বাট এন্ড অফ দ্য ডে মানে ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি মনে হতে পারে আপনার। আমি মঞ্জুর কথায় যাই, বলেছে যে আসলে অবস্থাটা কি, বলেছে আসলে অবস্থাটা কি এটা আমার জানতে হবে প্রফেসর ইউনূসের কাছে। উনি যতদিন ক্ষমতায় আছেন অপেক্ষা করুন মঞ্জু, জানতে পারবেন না, বলবেনই না। মানে ওনার অ্যাপয়েন্টেড সিকিউরিটি অফিসার বা কি বলেন অ্যাডভাইজার, উনি যখন বলেছেন যে এইটা ছিল না, কোনোদিন হবেও না, তো প্রধান উপদেষ্টার কাছে তা আপনি পাবেন না। এই যে এত ডিসকোর্স হচ্ছে, এই যে কথাবার্তা বলছি, মানে একটা কথা আমি খুবই চমৎকৃত হয়েছি, বিশেষ করে সরি আমি নামটা ভুলে গেলাম, পলিটিক্যাল সায়েন্সের টিচার প্রথম যিনি বললেন এইটা হ্যান্ডেল করবে কে, ম্যান করবে কি? এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কি? বাংলাদেশ কি পারবে? উনি মনে করছেন পারবে না, আমি নিজেও মনে করি পারবে না। সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এটার মানে হলো দে হ্যাভ সামথিং ইন দেয়ার মাইন্ডস হুইচ দে আর ট্রাইং টু এক্সপ্লোর। যাওয়া যাবে, গেলে কতখানি, কি কি বিপদ আছে, এই জন্য বাজারে ছাড়ছেন। তারপরে যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছেন। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। দেয়ার হিডেন এজেন্ডা যেটা ওপেনলি বলা যাচ্ছে না। কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না, তারা তাদের কাজ করে ফেলবে, এরকম হতে পারে। এইসব সন্দেহের কথা আসলো কেন? এটা তো 5 আগস্ট আসেনি, আমার মনে আসেনি। আমি প্রায় সব জায়গায় বলি, ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন, উনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন চিটাগং ইউনিভার্সিটিতে। খুব ভালো মানুষ জানতাম, এখনো জানি, সম্মানও করি, কিন্তু অনেকগুলো ঘটনা মিলে নিজের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, তার থেকে এই কথাটা বলছি। এইটা কোনো এজেন্ডা উনি এরকম করে করেননি। আরও কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন হঠাৎ করে বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই। পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে, খুব ভালো মতো হতে পারে। তো এরকম বলে দিচ্ছেন কেন?
সেইভাবে পুরা বিষয়টা সম্পর্কে আমরা ডার্কে আছি। এই জন্য আমি কথা বাড়াবো না, যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে। আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। মানে সব দিক ভেবে চিন্তে তিনি লিখেছেন। কিন্তু একটা বিষয় আমি একটু দ্বিমত করি, আমি মনে করছি এটা করা উচিত। উনি বলছেন, সরি আমি হারিয়ে ফেললাম কিনা, একটা মিনিট, আমি এই মুহূর্তে জানি আমি পড়ে শোনাতে পারছি না। বলছেন যে এই চুক্তি করার মাধ্যমে আমরা আরাকান আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি, ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে। আপনারা সবাই যাচ্ছেন রাখাইন মানে কি জানেন তো নিশ্চয়ই। রাখাইনরা মানে মগ, আমরা যে মগ জলদস্যুদের কথা জানি তাদের। আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলো বলছেন? ওই মগদের সাথে। আর এখনটাও একই রকম জিনিস। আর মিয়ানমার গভর্নমেন্টের অস্তিত্বই নেই। ওটা যে কই আছে কিভাবে আছে সেটাই আমরা ভালো মতো জানতে পারছি না। কি অদ্ভুত বিষয় না যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়ত সম্মত হয়েছেন, ফরেন সেক্রেটারি বলেছে, আচ্ছা হোয়ার ইজ দ্যাট জেন্টলম্যান? ফরেন সেক্রেটারি কই আছেন? আমি তো গত প্রায় 20 দিন ধরে তার কোনো চিহ্নই পাচ্ছি না, না পত্রিকাতে না টেলিভিশনে না কোনো জায়গায়। চাকরিতে আছে কিনা তাই বুঝি না। তার মানে উনি একটা ফাউল কথা বলেছিলেন, গভর্নমেন্ট বানে, এবং সেই জন্য তার বোধ হয় ওই যে বলতি বন্ধ বলে না, কথাবার্তাই বন্ধ করে দিয়েছে, কথা বলতে দিচ্ছে না। এইখানে আমি একই কথা বলি, আমরা এরকম কারোর সাথে ইন অ্যাডভান্স একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না যেটা আমাদের জন্য সিকিউরিটি কোয়েশ্চেন তৈরি করতে পারে। সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার নাই। এই জন্য যে এখন আপনার সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আমি মনে করি, আমি রাজনীতি করি বলে বলছি না, যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের মানে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারি, ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে। আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে এটা কেউ এখন শুনবে না, কেউ এটাতে হাতও দেবে না। অপরচুন মুভমেন্টের জন্য তারা অপেক্ষা করবে, আমি তাকে সেই সুযোগ দিতেই চাই না। ভালো থাকবেন, খোদা হাফিজ। প্রিয় স্যার, তার একটা প্রোগ্রাম না এসেও পারেনি। তো ইতিমধ্যেই যে বক্তব্যগুলো উঠে এসেছে, বিশেষ করে আমাদের এই করিডোর নিয়ে যে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং মোটামুটি সব মহলেরই যে কনসার্ন, সেটার সাথে আমরা খুব বেশি আমরা লক্ষ্য করি যে আমাদের তারতম্য আছে। আমরা পরিষ্কারভাবেই বলছি যে বাংলাদেশের চেয়েও মিয়ানমারের সাথে যাদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক, চীনকে যদি জাতিসংঘ আপনার কনভিন্স করতে পারে করিডোর দেওয়ার জন্য, সেটা সবচেয়ে ভালো হয়। চীনের ইউনান প্রদেশ কাছে আছে, ওই দিক থেকে মিয়ানমারের ভারতের মিজোরাম মনিরামপুর আছে, তাদেরকে কনভিন্স করতে পারে। তারা একটা বড় রাষ্ট্র, তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে। কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘন বসতিপূর্ণ রাষ্ট্র, এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি, প্রথমে ছিল 10 লাখ, সেখান থেকে হইতে হইতে এখন হয়েছে বোধহয় 16 থেকে 17 লাখ। এমনকি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন সরকারের প্রেস সেক্রেটারি সরকারের মিটিং এর পরে একটা বক্তব্য দিয়েছিল যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ রোহিঙ্গা ফেরত যেতে পারবে। তার বিপরীতে দেখলাম আরো বরঞ্চ এই 9 মাস এই সরকারের দায়িত্ব নেওয়ার পরেও বোধহয় লাখখানেক, পত্রিকা বলছে 1 থেকে 1.5 লাখ নতুন করে ঢুকেছে। এইটাই আপনারা সামাল দিতে পারেন নাই। আমরা এই মানবিক করিডোর দিয়ে সহায়তা পৌঁছাবেন, সেখানে বিশ্বব্যাপী যে করিডোরের যে এক্সপিরিয়েন্স, সেটা সিরিয়া থেকে বসনিয়া বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। এবং আমরা এটা পরিষ্কারভাবেই মনে করি, যেটা রুবায়ত স্যার বলেছেন, যে রাজনৈতিক দলগুলোর এই আলাপ আলোচনা বা নাগরিক সমাজের এই প্রতিক্রিয়ার ফলেও অনেক সিদ্ধান্ত থেকে সেটা রাজনৈতিক সরকার সরে আসে। প্রত্যেক এই সরকারের আসলে এই রকমের একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না। তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্দেহান। কারণ
এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে, তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে। তারা একটা ইন্টারিম সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্কার এবং যারা গত 1.5 দশকের ফ্যাসিবাদের সাথে ইনভলভ ছিল, জনগণের উপরে একটা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদের একটা বিচার প্রক্রিয়ার স্ট্যান্ডার্ড তৈরি করা, বিচারটা শুরু করা। দেন বাংলাদেশের যে সংস্কারের একটা পার্ট, যেই গণতন্ত্র গত 16 বছর রুদ্ধ করে রাখা হয়েছিল, মানুষের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছিল, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাত্রা। গণতান্ত্রিক সরকার আসবে যাবে, বিচার তো আসলে এটা কোনো শর্ট কোর্স না, 1-2 বছরের মধ্যে আমরা চাইলে সম্পন্ন করে ফেলতে পারবো। যারা রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবাই জানেন, কোনো কোনো বিচার শেষ করতে 1 দশক লেগে যায়। এমনকি আওয়ামী লীগের আমলে সবচেয়ে দ্রুত গতিতে যে যুদ্ধাপরাধীদের বিচারের ট্রায়ালগুলো করা হয়েছিল, সেটাও তো সম্পন্ন করতে আপনার 4 থেকে 5 বছর লেগে গিয়েছিল। তারা এত আপনার 9-6 করে করেছে। সেখানে এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। যেটা মান্না ভাই বলেছেন, তার সাথে আমরা একমত, যে এই বক্তব্যে আমরা খুব আশ্চর্যান্বিত হয়েছি যে এখানে আমি কনফিউশন যে স্যার বক্তব্যটা কি মিসকোট হয়েছে মিডিয়ার মাধ্যমে, যে শুধু একটা দল ডিসেম্বরে। আমরা তো অনেক দিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, তো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো। সেই জায়গা থেকে সর্বশেষ এটাই বলবো আমরাও, যে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট, প্রশাসনিক বিশৃঙ্খলা, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সরকার চাইলেও প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রকে ওইভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারে নাই, এবং এইটার ফলে এখন স্বাধীনতা সার্বভৌমত্বের একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। সেই জায়গা থেকে একটা দ্রুত নির্বাচন হোক, নির্বাচন হলে হয়তো এই সংকটগুলো অনেকখানি কেটে যাবে বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটা সম্মেলন হয়েছে, একটা আলোচনা হয়েছে, এবং স্টেক হোল্ডারদের অনেকে সেখানে উপস্থিত ছিল। সুতরাং প্রথমে উপদেষ্টার বক্তব্য, ওনার উপদেষ্টার বক্তব্য তো ক্লিয়ার, উনি কোনো সন্দেহের অবকাশ রাখেন নাই। উপদেষ্টা যেটা বলেছেন, জাতিসংঘ সহ এটা একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, এটা হবে এবং এটা একটা এজেন্সির মাধ্যমে হবে ইত্যাদি সব বলেছেন। কিন্তু তখন আমরা একটু যখন অ্যালার্ম হলাম, আমরা একটু বিষয়টা জানতে একটু অবাক হলাম যে কোনো আর এত বড় একটা বিষয়, একটা ইন্টেরিয়াম সরকার সিদ্ধান্ত নিল, প্রিন্সিপাল কেউ জানলো না, সম্পূর্ণ গোপনে যে বিষয়টা করে একটা ইন প্রিন্সিপাল এগ্রি করেছে বলে জাতির সামনে নিয়ে আসলো, আমরা একটু অবাক হলাম। তখন আমরা জানতে চাইলাম আসলে জাতিসংঘের যাদের কথা বলা হচ্ছে তাদের অবস্থানটা কোথায়। জাতিসংঘ পরিষ্কারভাবে বলল যে আমরা তো এটা করতেই পারি না, এই কারণে এই বিষয়টা দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্যমত না হয়, জাতিসংঘ এখানে আসার কোনো সুযোগ নেই, পরিষ্কার। হ্যাঁ, তারপরও আসতে পারবে জাতিসংঘ যদি সিকিউরিটি কাউন্সিলে এটা সিদ্ধান্ত হয়। দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি সিদ্ধান্ত ঐক্যমত না হয়, এগ্রিমেন্ট না হয়, কিন্তু নিরাপত্তা পরিষদ যদি এটা পাশ করে সিকিউরিটি কাউন্সিল, তাহলে কিন্তু জাতিসংঘ আসতে পারে। তাহলে জাতিসংঘের বিষয়টা তো পরিষ্কার হয়ে গেল। আইদার ওয়ে জাতিসংঘ আসার এখানে কোনো সুযোগ নেই, যে বলা হচ্ছে জাতিসংঘ আইদার ওয়ে, দুইটি সার্বভৌম দেশের মধ্যে এগ্রিমেন্ট না হলে, যদি অন্যটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের এটার উপর রেজলিউশন পাস হবে, কোনটাই হয়, তাহলে জাতিসংঘের এখানে ভূমিকার কোনো সুযোগ নেই। পরবর্তীতে আবার বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি, মানে এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি। আমাদের আজকের দেশের যে সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়,
সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই, এটা সবাই বলেছেন, এটা আমাকে রিপিট করার দরকার নেই, তাদের এখতিয়ারের মধ্যে নেই। এবং তারপরে যখন তারা এই ব্যাপারে গোপনীয়ভাবে, মানে আপনি দেখবেন কিন্তু সাবজেক্ট কিন্তু ক্লোজ হচ্ছে না, বিষয়টা কিন্তু ক্লোজ হচ্ছে না পরিষ্কারভাবে, যে অনেকে বলেছেন কারেক্টলি যে চিফ অ্যাডভাইজার সাহেব বলুন আসলে বিষয়টা, আসলে বিষয়টা কিন্তু একটা ক্লোজার দরকার আছে, এই বিষয়টা একটা ক্লোজার দরকার আছে, এটাকে আমাকে এই বিষয়টা শেষ করতে হবে। কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু নিশ্চয়তা পাচ্ছি না যে এই বিষয়টা শেষ হয়ে গেছে। করিডোর আবার বলা হচ্ছে, চ্যানেলের একটা কথা বলা আসছে, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না। যখন করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা বলা হয়। চ্যানেল আর করিডোরের মধ্যে ডিফারেন্স ইজ এ টেকনিক্যাল ডিফারেন্স। হ্যাঁ, না, ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমাকে আপনি যত বোঝানোর চেষ্টা করেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, আমি অন্য প্রেক্ষাপটে বলছি। ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান তাহলে সেটা পরিষ্কার করেন, সেটা তো পরিষ্কার করছেন, আমরা কেউ জানি না আজকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলেছেন এটা নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি, তাদের সাথে কথা বলছে। ভারতও কিন্তু আরাকান আর্মির সাথে কথা বলছে, কিন্তু তারা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট করেন। কারণ আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়াল একটা গভর্নমেন্টের স্টেটমেন্ট এটা আসতে পারে, তাহলে আপনার যে দুইটা পাশাপাশি সভরেন কান্ট্রি, সার্বভৌম দেশ, তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। তার সাথে আপনি যুক্ত করেন এই সংকটের মধ্যে একটা ওয়ারিং সিচুয়েশন, কিন্তু এখানে যুদ্ধ চলছে, কিন্তু একটা সিভিল ওয়ার চলছে ওদের মধ্যে। এখানে স্টেক হোল্ডারের মধ্যে চায়না, আপনার আমেরিকার কথা বলা হচ্ছে, ভারতের কথা বলা হচ্ছে, বিগ স্টেক। ওদের চায়নার ওখানে ডিপসি পোর্ট আছে, তাদের সেখানে ডিপসি পোর্ট থেকে পাইপলাইন আছে, গ্যাসের পাইপলাইন এবং অয়েল পাইপলাইন টু দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ চায়না। তো ওদের এনার্জি সিকিউরিটির বিশাল একটা এখানে ইস্যু আছে, ওদের এখানে ইকোনমিক জোন আছে, রাশিয়ানদের ইন্টারেস্ট আছে। ইন্ডিয়ার এগেইন সেভেন সিস্টারের সাথে তাদের ওই পোর্ট থেকে তাদের কানেক্টিভিটি, অর্থাৎ বে অফ বেঙ্গলের সাথে যে কানেক্টিভিটি, চায়নারও কানেক্টিভিটি, ভারতের তার মাধ্যমে সেভেন সিস্টারের কানেক্টিভিটি, আমেরিকান ইন্টারেস্ট, রাশিয়ান প্রেজেন্স দেয়ার, ওয়ার চলছে। আপনি ওই সিচুয়েশনের মধ্যে এখন করিডোরের প্রশ্নটা আনছে, সেখানে রীতিমতো যুদ্ধ এখনো 20% এখনো ল্যান্ড উল্টার হাতে রয়ে গেছে, নেপিডোর হাতে রয়ে গেছে, যুদ্ধ চলছে। বাংলাদেশ সেই করিডোরের মাধ্যমে যে অ্যাচিভ করার কথাটা বলা হচ্ছে, এটা আপনারা কেউ বলেন, ওনারা কিন্তু একটা কথা বলছে, এইটা যদি হয়, করিডোরটা যদি আমরা দিই, তাহলে আরাকান আর্মির মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গাগুলোকে ফেরত পাঠাতে পারি। রিজন কিন্তু একটা বলছে ওরা, কিন্তু মানে আরাকান আর্মির সাথে তাদের রিলেশনশিপ করে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে। আপনার খেয়াল করছেন কিছুদিন আগে বললো, ওই নেপিডোর সাথে কথা বলে ব্যাংককে বললো যে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন, আপনারা আগামী ঈদ আপনারা ওখানে করবেন, পরিষ্কার, কিন্তু আগামী ঈদ আপনারা মায়ানমারে করবেন। তারপর আবার ফরেন মিনিস্ট্রি বললো এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত যে হয়নি আমরা তো জানি, আমরা তো সবাই জানি সিদ্ধান্ত হয়নি। তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে।
আমার রোহিঙ্গা ফেরত যাবে, কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত নিতে হবে? এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায়নি, জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায়নি, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায়নি। কি করিডোর দিয়ে হয়েছিল? কেন করিডোর দিয়ে? কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে? রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেন্স, তাদের নাগরিক অধিকার, তাদের মানব অধিকার। আইনগতভাবে তারা সেখানে ফেরত যেতে হবে ওই ডিগনিটি, এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এটাই হতে হবে বাংলাদেশের পজিশন। করিডোর দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা, সুবিধাটা কাদের? আরাকান আর্মি। ওকে, আসলে সুবিধাটা কিন্তু এখানে আরাকান আর্মি। তারা 20% জায়গা এখনো দখল করতে পারেনি। তাদের আর্ম সাপ্লাই, ন্যাপিডো তাদের আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে। তাদের এখন অনেক কিছু দরকার, আমি এতটুকু আর বেশি কিছু বলবো না। তাদের অনেক কিছু দরকার, দরকারটা হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি কারা? কারা আরাকান আর্মি? রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিটিউড কেটে জানেন আপনারা, অনেকে জানেন না। ন্যাপিডোর চেয়েও খারাপ অ্যাটিটিউড। Arakan army attitude towards Rohingya is worse than Nepido. Arakan army বাংলাদেশের অভ্যন্তরে ইনকারশন করতেছে। আরাকান আর্মির লোকজন আমাদের দেশের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে, আমাদের দেশের ভিতরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এটা তো আমার সভরেনিটি ইস্যু। এই লোকগুলো আমার বর্ডার ক্রস করে, আমার ইনকারশন করে আমাদের ভিতরে আসছে। সভরেনিটি অলরেডি তারা ভায়োলেট করতেছে, এবং তাদের আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে তারা একটা স্বাধীন অটোনমাস আরাকান চায়। বাংলাদেশের রোহিঙ্গা তার ইন্টারেস্টের মধ্যে কোথায় পড়ে? রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে কোথাও কোথাও যুদ্ধ করছে নেপিডোর সাথে মিলে। তাহলে আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিং এ, চাইনিজদের একটা গ্রুপ আছে ওখানে, আমরা নামটা এখানে দেখি, এই হ্যাঁ ওহা 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 ইউনাইটেড ওহা, ইউনাইটেড ওহা। তাইলে অলরেডি কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করতেছে এদের সাথে, আরাকান আর্মির সাথে। আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোঅপারেট করবে। আপনার এই বিশ্বাসটা কোথার থেকে জন্মাবে? আপনাকে এই বুদ্ধিটা কারা দিবে? একটা সভরেন দেশ একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অ্যারেঞ্জমেন্ট করে, সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে? সেই নন স্টেট অ্যাক্টরের সাথে আমার স্বার্থের মিল হবে, এটা আপনাকে কে বললো? এই সমস্ত ব্রাইট আইডিয়া কার কাছ থেকে আসছে? আসলে এর কোনোটাই না। এখানে বিষয়টা কিন্তু অন্য জায়গায়। অনেকে বলেছেন আপনার, আমরা কিন্তু কোনো প্রক্সি ওয়ারে যাব না। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। আমাদের দেশটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আজকের বাংলাদেশ, আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। এটা হচ্ছে আমার সবচেয়ে পাওনা এখন এই মুহূর্তে, একটা স্থিতিশীল বাংলাদেশ। আমরা কোনো কিছু জড়াতে যাব না, আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আমি একটা স্থিতিশীল দেশ চাই, যে দেশটাকে আমরা গড়তে চাই অর্থনৈতিকভাবে, এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমার অবকাঠামো উন্নয়নের জন্য, আমার দেশকে বিশ্বের সামনে একটা নতুনভাবে আবির্ভাব হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা। করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাব? আফগানিস্তান, পাকিস্তান অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব? এটা পরিষ্কার। তাহলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য
সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করতে, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে, কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট, বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে না। রোহিঙ্গা ফেরত যেতে হলে রোহিঙ্গার আন্তর্জাতিক নিয়ম কানুনের মাধ্যমে, ডিগনিটির মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তার অধিকার, তার নাগরিক অধিকার নিয়ে তাকে ফেরত যেতে হবে, যেখানে বিগত দিনে 2 বার গিয়েছে, ওইভাবে যেতে হবে। আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্টেটে নিয়ে যাবেন, আমাদের অস্তিত্বের ব্যাপার, এখানে আমাদের নিরাপত্তার ব্যাপার, আমাদের দেশের স্থিতিশীলতার ব্যাপার, সেটাকে আপনি একটা এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে আপনি কি অ্যাচিভ করার চেষ্টা হচ্ছে? আপনারা দেখেন, কিন্তু এরকম একটা যুদ্ধ অবস্থা যেখানে চলছে বর্ডারে, এখানে কিন্তু একটা থাকার কথা, কোয়ারেন্টাইন থাকার কথা, সেটা কিন্তু করা হয়েছে, সেটাও তো না। বাংলাদেশ কি সেটা নিশ্চিত করতে পেরেছে? এখন কি এরিয়া বলে যেটা আপনারা 2 দেশের মধ্যে বাফার জোন, ওরা তো বাংলাদেশের ভিতরে চলে আসছে কয়েকবার। একটা বাফার জোন যেখানে একটা সরকার ক্রিয়েট করার জন্য চেষ্টা করা উচিত এই মুহূর্তে, সেখানে চেষ্টা করা হচ্ছে করিডোরের। আমি চিন্তা করি ঠিক উল্টো বিষয়, যেখানে বাংলাদেশের এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে বাফার জোন করে আমার দেশটাকে সুনিশ্চিত, আমার সিকিউরিটি সুনিশ্চিত, আমার দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, সেখানে উল্টো আলোচনা হচ্ছে করিডোরের ব্যাপারে। সুতরাং আমি মনে করি এই অনেকে বলেছেন এটা ডাইভার্সন হতে পারে, হয়তো আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন, সেটাকে ডাইভার্সনের একটা হতে পারে, যেটা ইম্পোর্টের বিষয়টা চলে আসছে, ওই এনবিআর এর বাইফার্কেশনের ব্যাপারটা চলে আসছে, কোনোটাই কিন্তু এই সরকার আওতায় পড়ে না। তাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, প্রথম একটা গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যাওয়া, এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই জায়গাটায় না গিয়ে আর সবকিছু করা হচ্ছে। আপনি দেখেছেন সবকিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, নির্বাচনের রোড ম্যাপ দেখতে পাচ্ছি না, আর সবকিছু করা হচ্ছে যে দায়িত্বটা প্রথমে পালন করার কথা। সুতরাং আনসার এক জায়গায়, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাকে ফেরত যেতে হবে, গণতান্ত্রিক, যার জন্য 14, 10, 15 বছর মানুষ এই যে বলেছে, প্রবাদ যেটা বললো, এত লোকের স্যাক্রিফাইস, আমরা কি এইসব তামাশা করার জন্য কি এই স্যাক্রিফাইস করেছি? এই তামাশা দেখার জন্য? আমরা গণতান্ত্রিক, যে গণতন্ত্রের জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্র কেন বাধাগ্রস্ত করা হচ্ছে? কারা বাধাগ্রস্ত করা হচ্ছে? কোন কৌশলে বাধাগ্রস্ত করা হচ্ছে? এটা কি সেটার একটা কৌশল? বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।